আমরা হচ্ছে আজকে সেন্টেন্স মেকিং ফর আইএলটিএস রাইটিং এর যে কোর্স ওইটার হচ্ছে আমরা 10 নম্বর ক্লাস করব। আমরা এতদিন হচ্ছে যে ক্লাসগুলো করে আসছি, আমরা ফার্স্ট অফ অল বেসিক অনেকগুলো জানছি, সেন্টেন্সের কি কি লাগবে। তারপর হচ্ছে ওই সেন্টেন্স আমরা সেকেন্ড মডিউলে এসে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সকে এক্সপান্ড করব, কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে আইডিয়া কানেক্ট করব। তারপরের ক্লাস আমরা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে ইউজ করবো, ওইগুলো সবকিছু আমরা ডিটেলসে A to Z দেখার চেষ্টা করছি। তো আজকে হচ্ছে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের রাইটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওইটা হচ্ছে আমাদের কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ কম্পাউন্ড প্লাস কমপ্লেক্স দুইটা মিক্স করে একটা হচ্ছে সেন্টেন্স নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমরা যদি আনতে পারি আমাদের রাইটিং এর যে টাস্ক 1 বলেন বা টাস্ক 2 বলেন, এক্ষেত্রে আমাদের কিন্তু অনেক এফেক্টিভ হবে, আমরা অনেক ভালো মার্ক পাবো। তো আমরা হচ্ছে আজকে কিভাবে আমরা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বানাবো ওইটা হচ্ছে আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমরা আজকে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের কি কি আমরা আলোচনা করব, ওইটা হচ্ছে মূলত এখানে আমরা নিয়ে আসছি যে কি কি। ফার্স্ট অফ অল আমরা দেখবো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কি, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স মানে কি ওইটা দেখবো। তারপর হচ্ছে আমরা কিভাবে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার করব, কিভাবে আমরা একটা সেন্টেন্স বানাবো ওইটা দেখবো। তারপর হচ্ছে ওইগুলো আমরা কিভাবে কোন ক্ষেত্রে কিভাবে ইউজ করবো, ওইটা হচ্ছে আমরা জেনারেল এক্সাম্পলের পাশাপাশি রাইটিং এর কিছু এক্সাম্পল নিয়ে ওইগুলো দেখার চেষ্টা করব। শেষের দিকে হচ্ছে আমরা 10টি স্ট্রাকচার নিব, যেটা হচ্ছে আমাদের রাইটিং টাস্ক 1 বা টাস্ক 2 এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে, এমন কিছু কমপ্লেক্স কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার নিব। তো আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিব এখন। সবকিছু ঠিকঠাক আছে তো? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, আকাশ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন তো? আচ্ছা, আমরা ক্লাস শেষে কথা বলবো, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে দেখলাম যে আমরা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স মানে কি ওইটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল দেখবো। তারপর হচ্ছে ওইটা কিভাবে আমরা স্ট্রাকচার করব, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স ওইটা হচ্ছে আমরা দেখবো। তারপর ওইটা আমরা কিভাবে ইউজ করব, রাইটিং এর এক্সাম্পলের কনটেক্সটে আমরা দেখার চেষ্টা করব। তারপর হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের আমরা কিছু গুরুত্বপূর্ণ 10টি স্ট্রাকচার দেখবো, যেটা আমরা রাইটিং টাস্ক 1 প্লাস টাস্ক 2 তে ইউজ করতে পারি। তো একটা একটা করে আমরা যাব সামনের দিকে। তো আমরা হচ্ছে প্রথমটা নিয়ে আসি, হোয়াট আর কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সেস, অর্থাৎ কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স যেটা ওইটা কি। ওকে, তো আমরা হচ্ছে পরবর্তী পেজে যাই, ওয়েট। ওকে, তো আমরা হচ্ছে বেসিক থেকে যাব, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স মানে কি। তো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে মূলত আমরা যখন কোনো কম্পাউন্ড আর কোনো কম্পাউন্ড সেন্টেন্স আর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স দুইটা মিক্স করে একটা সেন্টেন্স বানাই, ওইটাকে আমরা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি। কম্পাউন্ড কমপ্লেক্স আমরা তো ইন্ডিভিজুয়ালি কম্পাউন্ডের ক্লাস করে আসছি, কমপ্লেক্সের ক্লাস করে আসছি। সো কম্পাউন্ড কি কমপ্লেক্স কি এগুলো আমরা জানি। তো এখন হচ্ছে আমরা ওইটার ব্যবহার দেখবো, দুইটা একসাথে করে আমরা কিভাবে ব্যবহার করি। তো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কি, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে মূলত কম্পাউন্ড একটি সেন্টেন্স প্লাস হচ্ছে কি, কম্পাউন্ড প্লাস কমপ্লেক্স মিলে হচ্ছে যে দুইটা যে একটা সেন্টেন্স আসে। রাইট, কম্পাউন্ড কমপ্লেক্স মিলে যে সেন্টেন্সটা আসে ওইটা হচ্ছে আমাদের একটি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে আমরা বুঝতে পারলাম যে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স এমন এক ধরনের সেন্টেন্স যেখানে আমাদের কম্পাউন্ডেরও সেন্টেন্স থাকবে, ইভেন কমপ্লেক্সেরও থাকবে। তো আমরা কম্পাউন্ড সেন্টেন্স যখন করছিলাম আমরা দেখছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সে কি আসে। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে কিছু আমাদের যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কিছু কনজাংশনের মাধ্যমে যুক্ত হয়ে একটা কম্পাউন্ড সেন্টেন্স আসে। এর পাশাপাশি হচ্ছে কি আসে, কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা ক্লোজ থাকে, বাট একটা থাকে ইন্ডিপেন্ডেন্ট, একটা থাকে ডিপেন্ডেন্ট। এক্ষেত্রে আমরা যখন ওভারঅল একটা দুইটা মিলে কম্পাউন্ড কমপ্লেক্স মিলে কম্পাউন্ড কমপ্লেক্স আনবো, তখন আমার কম্পাউন্ডের যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে ওইটাও আসবে, ইভেন কমপ্লেক্সের যে আমার ডিপেন্ডেন্ট ক্লোজ আছে ওইটাও আসবে। তার মানে এখানে আমরা এটলিস্ট দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, এটা দুইটা ইন্ডিপেন্ডেন্ট বা যেটা হচ্ছে নিজস্ব অর্থ আছে ওই টাইপের অংশ থাকবে, প্লাস একটা হচ্ছে ডিপেন্ডেন্ট থাকবে যেটা হচ্ছে নিজস্ব অর্থ থাকবে না। তো আমরা হচ্ছে বেসিক যখন আমরা এক্সাম্পল সহ দেখবো প্র্যাকটিক্যালি ওইটা ক্লিয়ার হবে। ওইটা হচ্ছে এখন আমি যখন থিওরিটিক্যালি বলতেছি হয়তো বা অনেকে নাও বুঝতে পারেন। আচ্ছা, তো আমরা আগে ফার্স্ট অফ অল এখানে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স মানে কি ওইটা আমরা দেখতে পেলাম। ওইটা আমরা কেন ইউজ করব, ওই সেন্টেন্সটা আমরা কেন ইউজ করবো, ওই সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা ইউজ করবো আমাদের রাইটিং এ কি করার জন্য, আমাদের রাইটিং এর ক্ষেত্রে যে ভ্যারাইটি আনার জন্য।
বা আমাদের যে রাইটিং এর ডেপথ বাড়ানোর জন্য, সো ওইগুলোর ক্ষেত্রে আমরা আনবো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। তো এক্ষেত্রে আমাদের কিছু খেয়াল রাখতে হবে, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে লিস্ট কয়টা থাকবে, টু অর মোর, অর্থাৎ দুইটা মিনিমাম থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অথবা এর বেশিও থাকতে পারে, টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ দুইটা মিনিমাম থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অথবা এর বেশিও থাকতে পারে, দুইটা মিনিমাম থাকবে অথবা এর বেশিও থাকতে পারে, যাদের নিজস্ব অর্থ থাকবে, যেটা আমরা কম্পাউন্ড সেন্টেন্সে পাইছি। তারপর হচ্ছে একটা এটলিস্ট কি, এটলিস্ট এটলিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট ক্লোজ অবশ্যই থাকতে হবে। এটা কেন আসলো, কারণ হচ্ছে আমরা তো জানি কম্পাউন্ড সেন্টেন্স আমরা যখন পড়ে আসছি, কম্পাউন্ডে দুইটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে। সো কম্পাউন্ড আনার ক্ষেত্রে আমরা দুইটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আনতে হবে। আর কমপ্লেক্সে জানি আমরা কমপ্লেক্স অবশ্যই একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে, দ্যাটস ওয়াই ডিপেন্ডেন্ট ক্লোজ একটা আসবে। তো এইগুলা দুইটা মিলে হচ্ছে আমরা ওভারঅল একটা সেন্টেন্স কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে বানাবো। এখন হচ্ছে আমরা কিভাবে এটাকে বানাবো, স্ট্রাকচার করব, ওইটা হচ্ছে আমরা এখন দেখার চেষ্টা করব। সো আমরা হাউ টু স্ট্রাকচার কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, ওইটা আমরা এখন দেখবো ভালো করে। So, আমরা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কি ওইটা ফার্স্ট অফ অল বুঝলাম। এখন আমরা এক্সাম্পল দেখবো স্ট্রাকচারের সাথে, তাহলে আমাদের ক্লিয়ার হবে আমরা এটা কোন টাইপের সেন্টেন্স নিয়ে আসতেছি। ওকে, তো হাউ টু স্ট্রাকচার কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ আপনাদেরকে তো বুঝতে হবে যে এটা সেন্টেন্সটা কিভাবে বানায়। ওকে, তো আমরা এখন নিয়ে আসবো হচ্ছে কিছু স্ট্রাকচার যেগুলো আমরা আনবো। এটা আমরা দেখছিলাম যে দুইটা ওর, এই দুইটা হচ্ছে টু ওর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে, আর হচ্ছে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে, এটা আমরা এখানে নিয়ে আসি। ওকে, এখন আমরা এটা যদি আমরা একটা স্ট্রাকচার অনুযায়ী দেখি এটা কিভাবে আসতে পারে, যেমন আমি নিয়ে আসলাম ফার্স্ট অফ অল ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা আসতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এর সাথে সাথে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যখন আমি আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে যুক্ত করি, তখন আমরা কি করি, কিছু কনজাংশন নিয়ে আসি, এটাকে কি কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। সো কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে ওইগুলো আমি নিয়ে আসতে পারি, কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলা, এই যে এন্ড পার্ট ওর, এগুলা কোঅর্ডিনেটিং কনজাংশন, ওইটার সাথে আমি কেন আনছি, ওইটা হচ্ছে ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যুক্ত করার জন্য আমরা একটা কনজাংশন নিয়ে আসছি। সো পরবর্তীতে আরেকটা কি আসবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, এখন হচ্ছে আমরা তো ডিপেন্ডেন্ট ক্লোজকে অবশ্যই যুক্ত করতে হবে, আমরা জানি ডিপেন্ডেন্ট ক্লোজ যুক্ত করার আগে আমরা কি আনি, সাবঅর্ডিনেটিং ক্লোজ, যেগুলো ওই যে অলদো, বিকজ, ওইগুলো আর কি। ওকে, তো এটা হচ্ছে মূলত আমাদের কিছু একটা বেসিক যে কমন কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের একটা স্ট্রাকচার। আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে যুক্ত করব কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন এন্ড বাট ওর, ওইগুলা দিয়ে। আর এর পাশাপাশি সাবঅর্ডিনেটিং ক্লোজ দিয়ে যুক্ত করব কাকে, সাবঅর্ডিনেটিং ক্লোজ দিয়ে যুক্ত করব আমি হচ্ছে ডিপেন্ডেন্ট যে অংশটা, ডিপেন্ডেন্ট ক্লোজ ওইটাকে। ওকে, এখন হচ্ছে আমরা স্ট্রাকচার এগুলো হচ্ছে এভাবে, আমরা তো মনে রাখা যাবে না, আমাদের অবশ্যই কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে হবে যে আমরা কিভাবে ওই ব্যবহার করব। তো আমরা যদি ফার্স্ট অফ অল আমরা এখান থেকে কি করব, জেনারেল, আমরা গত ক্লাসের মতো জেনারেল এক্সাম্পল নিব ফার্স্ট, একটা কমন ইজি ইজি ওয়েতে বোঝার জন্য। তারপর হচ্ছে আমরা রাইটিং এর ফরম্যাটে রাইটিং এর কিছু এক্সাম্পল দেখাবো। সাপোজ আমি একটা জেনারেল এক্সাম্পল নিলাম এভাবে, যে ওয়েল, সরি, ওয়েল she was studying, her friends were playing, parents, আচ্ছা, parents were watching টিভি। ওকে, এখানে দেখেন হচ্ছে আমরা তিনটা অংশ নিয়ে আসছি, তিনটা ক্লোজ আলাদা আলাদা। while she was studying, যখন সে
পড়তেছিল, হার ফ্রেন্ডস ওয়ার প্লেইং, তার বন্ধুরা হচ্ছে খেলতেছিল, এবং এন্ড হার প্যারেন্টস ওয়ার ওয়াচিং টিভি। অর্থাৎ যখন সে পড়তেছিল, তার বন্ধুরা কি করতেছিল, খেলতেছিল, এবং তার বাবা মা হচ্ছে কি করতেছিল, টিভি দেখতেছিল। তো এখানে আমরা তিনটা অংশ আনছি। এখানে হচ্ছে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, যেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে যখন সে পড়তেছিল। তো এটার কোনো নিজস্ব অর্থ নাই, সো এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ। আমরা হচ্ছে হার ফ্রেন্ডস ওয়ার প্লেইং, এটা যদি আমরা আলাদাভাবে বলি, এটার নিজস্ব অর্থ আছে, তার বন্ধুরা খেলতেছিল। সো এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এটা হচ্ছে কি, হার প্যারেন্টস ওয়ার ওয়াচিং টিভি, এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। অর্থাৎ দেখতে পেলাম আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দুইটা আসছে, আর ডিপেন্ডেন্ট ক্লোজ একটা আসছে। So, এইভাবে মিলে হচ্ছে আমরা ওভারঅল একটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বানাবো, যেখানে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটা এখান থেকে যদি আমি এতটুকু পর্যন্ত নেই, তো শুধুমাত্র হবে কম্পাউন্ড সেন্টেন্স। এর পাশাপাশি আমি যখন ডিপেন্ডেন্ট ক্লোজটা নিয়ে আসবো, তখন কম্পাউন্ড কমপ্লেক্স দুইটা মিক্স হয়ে আসবে। এখন হচ্ছে আমরা এখানে যে স্ট্রাকচারটা নিয়ে আসছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ প্লাস কোঅর্ডিনেটিং কনজাংশন প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। প্রথমত ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আসছে, তারপর হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ আসছে। তো অনেকে প্রশ্ন করতে পারে যে আমি এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা আগে নিয়ে আসছি, তো এইখানে কেন হচ্ছে আমি আগে ইন্ডিপেন্ডেন্ট আনলাম? তো এটা আসলে ম্যাটার করে না। এটা জাস্ট আমি একটা কমন একটা স্ট্রাকচার দেখাইছি যে কিভাবে আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কানেক্ট করবেন কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে, আর ওইটার সাথে ডিপেন্ডেন্ট ক্লোজটাকে কিভাবে সাবঅর্ডিনেটিং কনজাংশন ক্লোজ, যে সরি সাবঅর্ডিনেটিং কনজাংশন আসবে এখানে, সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো এই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট আগেও আসতে পারে, আবার ইন্ডিপেন্ডেন্ট পরেও আসতে পারে, এটা ম্যাটার করে না। আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার যে ডিপেন্ডেন্ট ক্লোজটা আসছে ওইটার সাথে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা ঠিকঠাক মতো কানেক্ট হয়েছে কিনা। তো এখানে আমরা এমন একটা বিষয় নিয়ে আসছি, তিনটা আলাদা আলাদা জিনিসকে আমরা হচ্ছে একসাথে নিয়ে একটা সেন্টেন্সে নিয়ে আসছি। আমি ওইটা বলতেছিলাম যে যখন হচ্ছে সে পড়তেছিল, তখন হচ্ছে তার বন্ধুরা খেলছিল, এবং তার হচ্ছে কি প্যারেন্টস টিভি দেখতেছিল। তো আমরা তিনটা আলাদা আলাদা অংশকে একসাথে নিয়ে একটা সেন্টেন্স বানাইছি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে। এই সেন্টেন্সের মাধ্যমে যদি আমরা একটা বেসিক আইডিয়া নেই, আমরা বুঝতে পারবো যে আমরা রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে টাস্ক ওয়ান এর ক্ষেত্রে নর্মালি অনেক সময় আমাদেরকে তিনটা কম্পেয়ার করতে হয়। সো যখন আমরা হচ্ছে তিনটা কম্পেয়ার করব একই সেম পিরিয়ডে, আমরা বলতে পারি একটা হচ্ছে বাড়ছে, ওইটা কমছে, ওইটা স্টেবল রয়েছে। সো এই টাইপের যে কিছু সেন্টেন্স আছে, যখন আমাদের তিনটা আলাদা আলাদা বিষয় মেনশন করতে হয়, তখন হচ্ছে আমরা এই কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে নিয়ে আসতে পারি। এখন আমি যদি একটা রাইটিং এর ফরম্যাটে হচ্ছে একটা এক্সাম্পল আনি, যে আমি রাইটিং এর যদি ফরম্যাটে বলতে চাই, রাইট টাস্ক ওয়ান এর যদি আমি একটা এক্সাম্পল নিয়ে আসি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। সাপোজ আমি বললাম হচ্ছে, যেমন while the number while the number of students so while the number of commuters while the number of commuters using buses decreased, the use of trains increased steadily, and cars remained most popular mode of transport. ওকে, সো এখানে দেখেন আমরা হচ্ছে কি আনছি, আমরা তিনটা কনটেক্সটকে একটা সেন্টেন্সের মধ্যে কি নিয়ে আসছি। যেমন আমি যদি বলি while the number of commuters using buses decreased, commuters মানে হচ্ছে যারা ওই যে আমরা নরমালি যাত্রী যারা, ওইটাকে বোঝায় আর কি। সো while the number of commuters using buses it decreased, মানে যারা বাস ইউজ করে তাদের পরিমাণ কম ছিল, যখন কম ছিল, দ্য ইউজ অফ ট্রেনস ইনক্রিজড স্টেডিলি, ওই সময়টাতে ট্রেনের যে ইউজটা ওইটা কি ছিল, বাড়ছিল। এবং সেম সময়ে কার, যেগুলা কারের যে পরিমাণ, কার্স রিমেইন দ্য মোস্ট পপুলার মোড অফ ট্রান্সপোর্ট। অর্থাৎ আমরা একটা সেম পিরিয়ডের তিনটা আলাদা আলাদা ট্রান্সপোর্ট মোড নিয়ে কি করতেছি, কম্পেয়ার করতেছি। তো আমি একসাথে যদি ওই তিনটাকে আমি নিয়ে আসতে চাই, তখন হচ্ছে আমরা কি করতে পারি, এই কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা নিয়ে আসতে পারি।
যখন আমি ফার্স্ট অফ অল বললাম, যখন হচ্ছে কি করছিল যে যারা বাস ইউজ করে তাদের পরিমাণ কম ছিল, তখন কি হয়েছিল, ট্রেন ইউজারের পরিমাণ স্টেডিলি ইনক্রিজ হয়েছিল, অর্থাৎ ধারাবাহিকভাবে বাড়তেছিল, মানে বেড়েছিল। এবং কার হচ্ছে ওই সময়টার পপুলার ট্রান্সপোর্ট মোড ছিল। তো আমরা এখানে যদি দেখি, হোয়াইল দিয়ে যে পার্টটা আসছে এটা কি, এটা হচ্ছে আমার একটা ডিপেন্ডেন্ট ক্লজ। হোয়াইল দিয়ে যে পার্ট আসছে ওটা কি, ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ যখন বা হচ্ছে যদিও যদিও হচ্ছে বাসের যে পরিমাণ, বাসের ইউজারের পরিমাণ ওইটা কমেছিল, ট্রেনের যে ইউজার ওইটা হচ্ছে কি ইনক্রিজড স্টেডিলি। অর্থাৎ এখানে আমরা যদিও দিয়ে আমরা কন্ট্রাস্টিং পয়েন্ট নিয়ে আসছি, ওইটা কমছে ওইটা বাড়ছে। এবং এন্ড দিয়ে আমি আরেকটা কি আসছি, এন্ড দিয়ে হচ্ছে এখানে আমি কম্পাউন্ড সেন্টেন্সটাকে নিয়ে আসছি। এখানে আমি এতটুকু পর্যন্ত যদি বলি, দ্য ইউজ অফ ট্রেনস ইনক্রিজ স্টেডিলি এন্ড কার্স রিমেইন দ্য মোস্ট পপুলার মোড অফ ট্রান্সপোর্ট। শুধু আমি এতটুকু বললে কিন্তু ওইটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। আর যেহেতু এর পাশাপাশি আমি একটা কমপ্লেক্সের ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসছি, দেখা হচ্ছে এটা কি হয়েছে, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ যেখানে দুইটাই মিক্স আছে। তো আমরা এটা খেয়াল রাখবো, আমরা হচ্ছে যখন ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসবো, তখন হচ্ছে আমি এই যে সাবঅর্ডিনেটিং ক্লোজ যেগুলো আছে, হোয়াইল, অলদো, ওইগুলা দিয়ে নিয়ে আসবো। আর হচ্ছে যখন আমি এই যে কনজাংশন আনবো, হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে যখন আমি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ একটার সাথে একটা কানেক্ট করবো, আমরা যখন কম্পাউন্ড করছিলাম দেখছিলাম যে আমরা এন্ড বাট ওর ওইগুলা নিয়ে আসবো। তো আমরা এভাবে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কি করবো, স্ট্রাকচার করব। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, রাইটিং টাস্ক ট্যুর, তাহলে ক্লিয়ার হবে। তারপর আমি আপনাদের কোয়েশ্চন নিব, আপনারা বুঝতে পারছেন। তারপর ইউজ দেখবো কিভাবে আমরা ইউজ করব। আচ্ছা, এখানে আমি আরেকটা সেন্টেন্স নেই এভাবে যে, although urbanization urbanization creates economic create opportunities, it leads to overcrowding and governments must address this issue. Must address this issue. ওকে, এখানে দেখেন আমি একটা, সাপোজ আমি শহর, ওই যে নগরায়ন আছে না একটা, যে শহরের মানুষ গ্রাম থেকে শহরে মুভ করে, সো ওইটা কি বুঝাচ্ছি, যে শহরের যে আরবানাইজেশন যেটা, ওইটা যদিও আমাদের কি করে, ইকোনমিক যে অপরচুনিটি ওইটা বৃদ্ধি করে, এটা হচ্ছে আমাদের কি করে, ইট লিডস টু ওভার ক্রাউডিং, অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যা বেড়ে যায় এটার মাধ্যমে। এবং আমি আরেকটা ইস্যু মানে আরেকটা অংশ নিয়ে আসছি এটার পাশাপাশি, যে এন্ড গভর্নমেন্টস মাস্ট অ্যাড্রেস দিস ইস্যু। অ্যাড্রেস মানে হচ্ছে ওইটাকে হচ্ছে, যেমন আমি ওইটাকে সলভ করবো বা ওটার প্রতি নজর দিব, হচ্ছে ওইটা আমি বুঝাচ্ছি যে গভর্নমেন্টস মাস্ট অ্যাড্রেস দিস ইস্যু। গভর্নমেন্ট এই ইস্যুটাকে অবশ্যই মানে সলভ করতে হবে, সমাধান করতে হবে। তো এখানে হচ্ছে আমরা প্রথমত হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসলাম, যে অলদো আরবানাইজেশন ক্রিয়েটস ইকোনমিক অপরচুনিটিস, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। এটা হচ্ছে ইট লিডস টু ওভারক্রাউডিং। তো আমি যদি এতটুকু বলি, although urbanization creates economic opportunities, it leads to overcrowding, আমি যদি শুধুমাত্র এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। আবার আমি যদি এটাকে ইট লিডস টু ওভারক্রাউডিং হচ্ছে, এখানে যদি আরবানাইজেশনটা বসাই ইটের বদলে, আরবানাইজেশন লিডস টু ওভারক্রাউডিং এন্ড গভর্নমেন্টস মাস্ট অ্যাড্রেস দিস ইস্যু, তাহলে এটা কিন্তু হচ্ছে কি, এটা কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ হচ্ছে এক সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্সটাও আছে, আবার কি কম্পাউন্ড সেন্টেন্সও আসছে। তো যখন আমরা কম্পাউন্ড কমপ্লেক্সের এভাবে দুইটাই আমরা পার্ট নিয়ে একসাথে একটা সেন্টেন্স বানাবো, ওইটা হচ্ছে আমাদের কি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। এখানে অলদো দিয়ে যে পার্টটা আসছে ওটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লোজ। আর এখানে এন্ড দিয়ে যে পার্টটা আসছে, এন্ড দিয়ে যুক্ত করার ক্ষেত্রে ওইটা হচ্ছে আমাদের কি কম্পাউন্ডের যে সাব কোঅর্ডিনেটিং কনজাংশন, ওইটা আনছি। সো ওইটার মাধ্যমে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বানাইছি, আর এটার মাধ্যমে হচ্ছে আমরা কি কমপ্লেক্স সেন্টেন্স বানাইছি। আর এই দুইটা মিলে হচ্ছে আমার যে ওভারঅল যে একটা সেন্টেন্স আসছে, ওইটা হচ্ছে কি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স।
তো এক্ষেত্রে আমরা রাইটিং এর ক্ষেত্রে এগুলা ব্যবহার করার প্রয়োজন পড়ে। আমরা দেখি অনেক সময় অনেক বড় সেন্টেন্স মেক করছে আমরা যখন স্যাম্পল পড়ি। তো কেন বড় সেন্টেন্স, কিভাবে বড় সেন্টেন্স মেক করে? এই স্ট্রাকচারের মাধ্যমেই। যখন আমি অলদো দিয়ে কোনো কিছু মানে হচ্ছে কন্ট্রাস্টিং পয়েন্ট আনবো, তো অলদো বা হোয়াইল এগুলা দিয়ে আমি এই যে কি বলে এটাকে, সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে কমপ্লেক্সের, ওইগুলা নিয়ে আসবো। আর যখন আমি কম্পাউন্ডের একটা সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কানেক্ট করতে যাব, তখন হচ্ছে এখানের যে কিছু এন্ড বাট ওর ওইগুলার কনজাংশনটা নিয়ে আসবো। তাহলে ওভারঅল যে সেন্টেন্সটা আসবে ওটা হচ্ছে আমার কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স হবে। আচ্ছা, আমি এতটুকু পর্যন্ত কম্পাউন্ড কমপ্লেক্সের যে বেসিক বললাম, কম্পাউন্ড কমপ্লেক্স মানে কি, বা এটা আমরা কিভাবে স্ট্রাকচার করব, তো ওইটা নিয়ে কি কোনো কনফিউশন বা কোনো কোয়েশন আছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। তাহলে আমি সামনের পার্টে মুভ করবো, নয়তো ওইটা আমি আরো ক্লিয়ারলি বুঝিয়ে দিব। কম্পাউন্ড সেন্টেন্সে তো এন্ড এর আগে কমা হয় না। কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড এর আগে কমা বসে? ভাইয়া, এন্ড এর আগে কমা কেন হবে? একসাথে লিখবো তখন কমপ্লেক্স কম্পাউন্ড। যে তিনটা আইডিয়া যখন আনবেন তখন তিনটা আইডিয়া আপনি এভাবে কম্পাউন্ড কমপ্লেক্সের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। স্ক্রিন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে লিজা আপু? আচ্ছা, আরেকটা হচ্ছে এন্ডের আগে কমা। আমি দেখেছিলাম যখন কম্পাউন্ড সেন্টেন্স আমরা পড়তেছিলাম, কম্পাউন্ডে আমরা দেখছিলাম যখন একটা পার্ট শেষ হয়ে আরেকটা পার্ট আসবে, তখন হচ্ছে এন্ডটা আগে কমা বসবে। অর্থাৎ আমার যখন একটা আমি সেন্টেন্স লিখছি, এন্ড কমা কখন বসে? যখন একটা পার্টের একটা অংশ শেষ হয়েছে, শেষ হয়ে আরেকটা অংশ শুরু হয়েছে, তখন আমরা এন্ডের আগে কমা বসাবো। কম্পাউন্ড সেন্টেন্সের যে ক্লাসটা আছে ওইটা আপনি একটু রিপিট করে নেবেন, দেখে নেবেন শান্তাবু। আচ্ছা, তারপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল আনসারের জন্য হচ্ছে আপনি আপনি পড়তে পারেন রাকেল মিচেলের যে বইটা আছে ওইটা পড়তে পারেন, অথবা হচ্ছে আপনি মাক্কারের বই পড়তে পারেন, অথবা হচ্ছে আপনি সাইমনের বই আছে সাইমনের বই পড়তে পারেন। স্ট্রাকচারটা একটু বুঝিয়ে দেন, স্ট্রাকচারটা আমি বুঝিয়ে দিব আবার। ফর্মুলা গুলো আবার একটু দেখেন, ওকে। আচ্ছা, আমি আবার যাচ্ছি। ওকে, এখানে হচ্ছে ফর্মুলা বলতে আপনি ফর্মুলা হচ্ছে এটা যে ওইভাবে আর কি। তবে এটা কিন্তু আগে পিছে হতে পারে, যেমন এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আগে আসছে, আমি একটা ফর্মুলার ক্ষেত্রে স্ট্রাকচার অনুযায়ী দিচ্ছি। বাট এক্ষেত্রে তুমি আপনার হচ্ছে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন ওইটাও কিন্তু আগে আসতে পারে। যেমন আমি যদি এটাকে আবার লিখে দিই এভাবে, যে এটা হচ্ছে একটা ফর্মুলা, এখানে এভাবে আসতে পারে। আবার আমি যদি এটাকে সামনে নিয়ে আসি, ওইটাও হবে কিন্তু। আমরা অলরেডি যে এক্সাম্পল গুলো দেখছি ওইটা ওইভাবে দেখছি, যেমন সাবঅর্ডিনেটিং কনজাংশন আর হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজটা আগে চলে আসছে। আর কি করতে পারি? দুইভাবেই আমরা কম্পাউন্ড কমপ্লেক্স সিরিজ বানাতে পারি। একটা হচ্ছে প্রথমত হচ্ছে আমরা কম্পাউন্ড নিয়ে আসতে পারি, আবার পরবর্তীতে কমপ্লেক্স আনতে পারি। আবার প্রথমত হচ্ছে আমরা কমপ্লেক্স নিয়ে আসতে পারি, তারপর হচ্ছে আমরা কম্পাউন্ডে যাব। এটা হচ্ছে কি কম্পাউন্ড। তো আমি আগে কমপ্লেক্স নিয়ে আসছি, তারপর হচ্ছে আমি কি করছি, কম্পাউন্ডে গেছি। এখানে হচ্ছে আমি আগে কম্পাউন্ডটা নিয়ে আসছি, ওকে, তারপর হচ্ছে কি করছি, তারপর আমি কমপ্লেক্সটা নিয়ে আসছি। ওকে, সো এইভাবে বানাতে পারেন, আপনি যে কোনোটা আগে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন আপনার কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই কি থাকতে হবে, দুইটা বা এর বেশিও থাকতে পারে এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, ওইটা। আর এটলিস্ট একটা ওয়ান হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে। ওকে, এটা হচ্ছে আপনি যখন সাপোজ এখন ক্লাস করতেছেন, সো এগুলো তো বুঝতেছেন। যখন আপনি আরো ভালো করে প্র্যাকটিস করবেন, নিজ থেকে যখন রাইটিং লিখবেন, এই সেন্টেন্স গুলো ট্রাই করবেন, তখন এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো হাউ টু স্ট্রাকচার কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, এখানে আমরা দুইটা আর হচ্ছে এর বেশিও ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, আর একটা হচ্ছে এটলিস্ট একটা আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। আমি চাইলে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজটাকে আমি সামনে নিয়ে আসতে পারি অথবা পরে নিয়ে আসতে পারি। দুইভাবেই আমি কি করতে পারি, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারি। আমরা যখন হচ্ছে এক্সাম্পল দেব, এখানে আমরা রাইটিং এর দেখি, while the number of commuters using buses decreased,
দ্য ইউজ অফ ট্রেনস ইনক্রিজড স্টেডিলি। আমি যদি এতটুকু পর্যন্ত রাখি ওইটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আবার এতটুকু পর্যন্ত যদি আমি এখান থেকে বলি ওইটা হচ্ছে কি compound sentence. The use of trains increased steadily and cars remain the most popular mode of transport. এটা হচ্ছে কি, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো দেখলাম কমপ্লেক্স কম্পাউন্ড দুইটা মিক্স হয়ে ওভারঅল যে সেন্টেন্সটা আসছে ওইটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। আর একজন যে প্রশ্ন করছিলেন শান্তাপু মেবি, যে এন্ডের আগে কমা হয় না, এন্ডের আগে কেন কমা হবে না? এন্ডের আগে হচ্ছে মূলত আপনি যখন এন্ডের আগে আপনি যখন হচ্ছে মূলত একটা পার্ট, একটা অংশ শেষ করছেন, একটা অংশ শেষ করে আরেকটা অংশ শুরু করতেছেন, তো এখানে এন্ডের আগে অবশ্যই কমা বসবে। যখন হচ্ছে আপনি সাপোজ আমি একটা এক্সাম্পল বলতেছি যে আই লাভ ক্রিকেট এন্ড ফুটবল, তখন তো হচ্ছে আমি একটা অংশ শেষ করি নাই, তখন আমি ক্রিকেট এন্ড ফুটবল দুইটাকে আমি রিলেভেন্ট একসাথে বুঝাচ্ছি, তখন এন্ডের আগে কমা বসবেন। বুঝতে পারছেন? আর যখন আমি একটা অংশ শেষ করে আরেকটা একটা সেন্টেন্সের আরেকটা অংশ নিয়ে কথা বলবো, তখন এন্ডের আগে আমি কমা বসাবো। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের হচ্ছে কিভাবে আমরা স্ট্রাকচার করব ওইটা দেখলাম। এখন হচ্ছে আমরা কিভাবে ওইটাকে ইউজ করব ওইটা নিয়ে আমরা আলোচনা করব, যে ইফেক্টিভ ইউজ অফ কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যদি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বানায় ওইটা শিখলাম, বাট ওইটা কিভাবে আমরা ইউজ করব, কোন ক্ষেত্রে ইউজ করব ওইটা যদি আমরা প্রপারলি না জানি, তাহলে আমাদের জন্য হচ্ছে এটা মানে ইউজ করতে আমাদের কঠিন হয়ে যাবে। তো আমরা ইউজটা দেখি কিভাবে আমরা এটা ইউজ করব। ওকে, তো ইফেক্টিভ ইউজ আমরা যেভাবে এটা ইউজ করব মূলত হচ্ছে আমরা রাইটিং এর ক্ষেত্রে যখন এভাবে কিছু কমপ্লেক্স আইডিয়া গুলা, যেমন আমরা হচ্ছে একটা সময়ের মধ্যে আমরা তিনটা বিষয় নিয়ে কম্পেয়ার করতেছি, যেমন আমি রাইটিং টাস্ক ওয়ান এর ক্ষেত্রে যখন আমরা লিখি একটা সেম পিরিয়ডে আমরা যখন তিনটা আলাদা আলাদা বিষয় থাকবে যেটা আমাদের কি করতে হয়, কম্পেয়ার করতে হয়, তখন আমরা এভাবে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা নিয়ে আসতে পারি। বা আমরা একটা আইডিয়া আর একটা আইডিয়ার সাথে কি করতে পারি, আইডিয়াটা লজিক্যালি কানেক্ট করার ক্ষেত্রে, যেমন আমি একটা সেন্টেন্সের কি করলাম, সাপোজ আমি একটা হচ্ছে রিলেশনশিপ বিল্ড আপ করলাম, ওই সময়টাতে আমার কি হয়েছে আমি একটু আগে যে বিষয়টা দেখে আসছি এখানে একটা এক্সাম্পল, যে একটা সেম পিরিয়ডে আমরা তিনটা আলাদা আলাদা ট্রান্সপোর্টের কম্পেয়ার করতেছি। তো ওইটার সাথে ওইটার রিলেশনশিপ মানে ওইটা বাড়ছে ওইটা কমছে, ওইটা হচ্ছে পপুলার ছিল। তো তিনটা বিষয় আমরা লজিক্যালি কানেক্ট করে একটা সেন্টেন্স বানাইতে পারছি। অর্থাৎ যখন আমরা কোনো কিছু লজিক্যালি কানেক্ট করতে যাব কোনো আইডিয়া, তখন হচ্ছে আমরা এই ধরনের কিছু বানাতে পারি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। যেমন আমরা হচ্ছে কানেক্টিং আইডিয়াস যদি আমরা নেই, একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া আমরা যদি লজিক্যালি কানেক্ট করতে চাই, এক্ষেত্রে কি আসতে পারে, আমরা হচ্ছে সাপোজ একটা একটা হচ্ছে লজিক্যাল রিলেশনশিপ আমি দেখাতে চাচ্ছি একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, লজিক্যাল রিলেশনশিপ, আমরা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। একটা আরেকটির সাথে একটা আইডিয়ার সাথে লজিক্যাল রিলেশনশিপ বিটুইন আইডিয়াস, চলো এতটুকু লজিক্যাল রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে। তারপর হচ্ছে আমরা সাপোজ একটা প্রবলেম নিয়ে কথা বলতেছি, ওই প্রবলেমটার কজ কি, ওইটার কারণে কি হতে পারে, মানে প্রভাব এফেক্টটা কি, এবং এর বিপরীতে কি হতে পারে। So আমরা একসাথে যখন নিয়ে আসবো কোনো কিছু, যেমন ওই প্রবলেমটা ওই কারণে হচ্ছে, এর ফলে ওইটা হচ্ছে, এবং কি করতে হবে, এবং হচ্ছে গভর্নমেন্ট এটা হচ্ছে সাপোজ আমি বললাম এই প্রবলেমটা সলভ করতে হবে। আমি একসাথে তিনটা বিষয় নিয়ে বলতেছি, কজ, এফেক্ট এন্ড সলিউশন। যখন আমি এভাবে একসাথে নিয়ে আসবো যে কজ, ইফেক্ট, সলিউশন, আমি একটা সেন্টেন্সে বোঝাচ্ছি যে এটা হচ্ছে ওইটার কারণে হয়ে থাকে, এবং এটার ফলে ওইটা হয়, এবং হচ্ছে কি আমার যে আমাদের বা যে গভর্নমেন্ট যে কোনো কারো হচ্ছে ওইটা সলভ করার জন্য সলিউশন নিতে হবে। সো ওই টাইপের ক্ষেত্রেও কিন্তু আমরা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আসতে পারি। অথবা আমি কন্ডিশন, কন্ডিশন কন্ট্রাস্ট এগুলো বোঝানোর ক্ষেত্রে কি করতে পারি, নিয়ে আসতে পারি। এক্ষেত্রে আমরা কিভাবে আনবো, আমরা তো just একটা আইডিয়া নিলাম, এখন হচ্ছে আমরা একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে হচ্ছে আমাদের জন্য ইজি হবে এটা বুঝাম। আমি যদি একটা জেনারেল এক্সাম্পল নেই, ফার্স্ট অফ অল জেনারেল এক্সাম্পল আমি নিলাম যে শি মিসড দ্য বাস, সাপোজ সে বাস মিস করছে, শি মিসড দ্য বাস,
she missed the bus because কি বিকজ হচ্ছে সাপোজ সে দেরিতে ঘুম থেকে উঠছিল, দ্যাটস ওয়াই হচ্ছে বাসটা মিস করে ফেলছে, বিকজ শি woke up late. ওকে, সো এক্ষেত্রে আমি একটা অংশ নিচ্ছি যে সে বাস মিস করছে কারণ সে দেরিতে ঘুম থেকে উঠেছিল। তো প্রথমত হচ্ছে সে একটা বাস মিস করছে, কেন মিস করছে, কারণ হচ্ছে সে দেরিতে ঘুম থেকে উঠেছিল, আমি কজটা নিয়ে আসছি। এখন হচ্ছে এটার ফলে কি হয়েছে, আমি যদি ইফেক্ট আসতে চাই, তাই আমি বলতে পারি যে এন্ড she had to she had to walk to school. ওকে, আমি একটা এখানে তিনটা আলাদা আলাদা আইডিয়া ওইটার সাথে আমি কানেক্ট করে she missed the bus she missed the bus because she woke up late and she had to walk to school. অর্থাৎ সে বাস মিস করেছিল কারণ হচ্ছে সে দেরিতে ঘুম থেকে উঠেছিল এবং এই কারণে হচ্ছে সে স্কুলে হেঁটে যাইতে হয়েছিল। দ্যাট মিনস আমি তিনটে আইডিয়াকে একটু লজিক্যালি কানেক্ট করছি একটা সেন্টেন্সের মাধ্যমে। তিনটেই কিন্তু হচ্ছে একটার সাথে কানেক্টেড। যেমন সে বাস মিস করছে ফার্স্ট অফ অল, এখন সে কেন বাস মিস করছে ওইটা আমি বিকজ দিয়ে নিয়ে আসছি, বিকজ শি ওয়েক আপ লেট, এটা একটা আমি ক্লোজ নিয়ে আসছি। এখন এর ফলে কি হয়েছে, এর ফলে হচ্ছে সে হেঁটে স্কুলে যাইতে হয়েছে। তো আমি ওইটার ফলে কি হয়েছে আমি ইফেক্টটাও নিয়ে আসছি। ওইটা হচ্ছে আমি কজ নিয়ে আসছি, ওইটা হচ্ছে আমি ইফেক্ট। আর ওইটা হচ্ছে কেন, কি হয়েছে ওইটা। আমরা দেখতে পেলাম যে আমরা যখন কোনো একটা কিছুতে আইডিয়ালজিক্যালি কানেক্ট করতে যাব, যে একটা আইডিয়া আমরা আরেকটা আইডিয়ার সাথে কানেক্টেড, সো এক্ষেত্রে আমরা লজিক্যালি কানেক্ট করতে চাচ্ছি ওইটা, তখন আমরা কম্পাউন্ড কমপ্লেক্স নিয়ে আসতে পারবো যখন তিনটে আইডিয়া থাকবে এরকম। এখানে আমরা জেনারেল একটা এক্সাম্পল দেখলাম, এখন আমরা রাইটিং এর ভাষায় হচ্ছে কিছু এক্সাম্পল দেখবো, তাহলে আরো ক্লিয়ার হবে আমরা রাইটিং এ কিভাবে লিখবো। বিষয়টা খেয়াল রাখতে হবে যখন আমরা এভাবে তিনটে আইডিয়া একসাথে কানেক্ট করব, সাপোজ আমি কোনো একটা কিছু কজ বলতেছি, ওইটা হইছে, ওইটা কেন হইছে প্লাস ওইটার ফলে কি হইছে, আমরা চাইলে কিন্তু এভাবে ফার্স্ট অফ অল এই যে অংশটা নিয়ে আসছি, শি মিসড দ্য বাস বিকজ শি woke up late, তার মানে আমি ওইটাকে কমপ্লেক্স আনছি, সে বাস মিস করছে কারণ সে ঘুম থেকে দেরিতে উঠছিল। এই যে বিকজটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, ওইটার মাধ্যমে যে অংশটা আসছে ওইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। তো ডিপেন্ডেন্ট ক্লোজ আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দুইটা মিলে হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। আবার আরেকটা আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসছি, এর কারণে আমার কি হয়েছে, এর কারণে কি হয়েছে, ওভারঅল কম্পাউন্ড কমপ্লেক্স দুইটাই মিক্স হয়ে আসছে। তো এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারলাম যে প্রথমে আসছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, মাঝখানে আসছে সাবঅর্ডিনেটিং যে ডিপেন্ডেন্ট ক্লোজ, এরপরে আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আসছে। তো আমরা এখানে যে ফর্মুলা দেখছিলাম ওইখানে কিন্তু কোথায় ছিল, এখানে ফার্স্ট আমরা দেখছি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, তারপর হচ্ছে আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কানেক্ট হবে, এরপর সাবঅর্ডিনেটিং কনজাংশন আসবে, মানে প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ দুইটা কম্পাউন্ড আসবে, তারপর হচ্ছে ডিপেন্ডেন্ট আসবে। আবার আমরা আরেকটা দেখছিলাম যে ডিপেন্ডেন্ট আসতে পারে প্রথমে, তারপর হচ্ছে দুইটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আসবে। তো এক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখলাম হচ্ছে কি সাবঅর্ডিনেটিংটা মাঝখানেও আসতে পারে। তো এগুলো হচ্ছে জাস্ট আমি বুঝলাম, এগুলো কিন্তু এক্সাক্ট ফর্মুলা আমাকে যে একটাই আসবে এভাবে না। তো এটা খেয়াল রাখতে হবে আমরা কি কোন ভাবে হচ্ছে সেন্টেন্সটা বানাচ্ছি। আমি এটা লিখে দেই, ইজি হবে আপনাদের জন্য। ওকে, তো এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা প্রথমে আসছে, এরপরে কি আসছিল, এরপরে আসছিল সাবঅর্ডিনেটিং ক্লোজটা। তো এখানে আমরা কি দিতে পারি, সাবঅর্ডিনেটিং ক্লোজটা এখানে দিয়ে দিতে পারি, আর এটা হচ্ছে কি প্লাস। তো খেয়াল রাখবেন এভাবে যে কোনো ভাবে কিন্তু কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স আসতে পারে। আচ্ছা, এখন আমরা হচ্ছে কি করি, একটা রাইটিং এর এক্সাম্পল নিয়ে আসি, তাহলে আমাদের জন্য এটা ইজি হবে বুঝতে। আচ্ছা, আমি বললাম সাপোজ হচ্ছে টাস্ক ওয়ান এর একটা এক্সাম্পল নিচ্ছি। টাস্ক ওয়ান আমরা বললাম যে সেলস অফ the sales of electric vehicles sales of electric vehicles surged because increased because increased because came they became more affordable, they became
they became more affordable and the government offered the government offered subsidies subsidies to buyers. ওকে, এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা একটা রাইটিং টাস্ক 1 এর একটা এক্সাম্পল নিয়ে আসছি। দ্য সেলস অফ ইলেকট্রিক ভেহিকেলস ইনক্রিজড। প্রথমত আমি একটা স্টেটমেন্ট আনলাম যে ইলেকট্রিক ভেহিকেল যেগুলো আছে ওইগুলোর বিক্রয়ের পরিমাণ কি হয়েছিল, বেড়ে গিয়েছিল, বৃদ্ধি পেয়েছিল। সো এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আসলাম। তারপর হচ্ছে কেন বাড়ছে ওইটার আমি একটা কজ নিয়ে আসলাম যে বিকজ দে বিকেম মোর এফোর্ডেবল, কারণ তারা খুব মানে এফোর্ডেবল হয়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই হচ্ছে এইটার সেলস এর পরিমাণ, বিক্রয়ের পরিমাণ বেড়ে গিয়েছিল। তো বিকজ দিয়ে আমরা যে অংশ আনলাম ওটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লোজ। দ্য সেলস অফ ইলেকট্রিক ভেহিকলস ইনক্রিজড বিকজ দে বিকেম মোর এফোর্ডেবল। বিক্রয়ের ইলেকট্রিক ভেহিকেলের পরিমাণ কি হয়েছিল, ইলেকট্রিক ভেহিকেলের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল কারণ তারা খুব বেশি এফোর্ডেবল হয়েছিল। ওকে, একটা আমি আইডিয়া নিলাম, সাপোজ আমি এতটুকু পর্যন্ত বলছি শেষ। এটা আমার কি একটা কমপ্লেক্স সেন্টেন্স হইলো। এখন শুধুমাত্র তারা এফোর্ডেবল ছিল এজন্যই যে বাড়ছে এমন না। আমি আরেকটা আইডিয়া নিয়ে আসলাম যে এর পাশাপাশি গভর্নমেন্টে কি করছে, বায়ার যারা ছিল তাদেরকে কিছু সাবসিডিজ দিয়েছিল। দ্যাটস ওয়াই যে ইলেকট্রিক ভেহিকেল ওইটার সেলস এর পরিমাণ বৃদ্ধি পাইছে। So, অর্থাৎ আরেকটাও কারণ আছে। So, ওইটা কিন্তু ওইটার সাথে রিলেটেড যে তারা এফোর্ডেবল হয়েছিল এবং গভর্নমেন্ট সরকারের পক্ষ থেকে ভোক্তাদেরকে একটা সাবসিডিজ দিয়েছিল। ওই দুইটা কারণে হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, সেলস এর পরিমাণ। সো ওইটা যখন আমি কানেক্ট করব তখন হচ্ছে যেহেতু রিলেটেড, সো আমি এন্ড দিয়ে কানেক্ট করে আনছি আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো এখন এটা কি হলো, এটাও হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো আমরা দেখলাম যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আসছে আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ আসছে। সো ওভারঅল যে সেন্টেন্সটা আসছে ওইটা কি হলো, ওইটা হলো কি, ওইটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। তো এখানে দেখলাম আমরা প্রথমত আমরা ইলেকট্রিক ভেহিকেলস এর সেলস এর পরিমাণ বৃদ্ধি পেয়েছিল কারণ তারা এফোর্ডেবল ছিল, এফোর্ডেবল হয়ে গিয়েছিল। এবং আরেকটা আমি সেম আইডিয়া আনছি, ওইটার কারণেও কি হয়েছিল, বৃদ্ধি পেয়েছিল। এবং গভর্নমেন্টে কি করছে, বায়ার্সদের সাবসিডিজ যেগুলো ছিল ওইগুলো অফার করছে। এক্ষেত্রে আমরা যেভাবে সেন্টেন্সটা মেক করলাম, আমরা এখানে যদি আমরা শুধু এতটুকু বলি the sales of electric vehicles increased because they became more affordable, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়। তো কমপ্লেক্স সেন্টেন্সের পাশাপাশি আমি আর একটা কম্পাউন্ডের যে অংশটা আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ওইটা নিয়ে আসছি। সো কমপ্লেক্স কম্পাউন্ড দুইটা মিক্স হয়ে কি হয়েছে, কম্পাউন্ড কমপ্লেক্স। এটা আমরা কোথা থেকে নিলাম, এটা হচ্ছে আমাদের একটা সাপোজ টাস্ক 1, যেটা টাস্ক 1 থেকে আমরা একটা এক্সাম্পল নিলাম। টাস্ক 1 এর ধরেন যে কোনো একটা এক্সাম্পল আছে যে কোনো কোয়েশন টাইপ থেকে। এরপর আমরা হচ্ছে রাইটিং, এটাকে কি বলে, টাস্ক 2। টাস্ক 2 থেকে আমরা একটা এক্সাম্পল নেই। টাস্ক 2 থেকে যদি আমি বলি, আচ্ছা এখানে গ্লোবালাইজেশন নিয়ে বলি। while while globalization while globalization has increased job opportunities, it has also widened income inequality income inequality inequality and many low skilled workers have have, have been left unemployed. ওকে, এখানে টাস্ক 2 থেকে সাপোজ আমি কজ ইফেক্টের একটা যে প্রবলেম সলিউশন আছে, প্রবলেম সলিউশন থেকে আমি কি করতেছি, একটা সেন্টেন্স নিয়ে আসলাম। ওইখানে হচ্ছে এখানের মাঝে হচ্ছে কি গ্লোবালাইজেশনটা নিয়ে বলতেছি।
তো আমি গ্লোবালাইজেশন বললাম যে ফার্স্ট অফ অল গ্লোবালাইজেশনটা, যদিও গ্লোবালাইজেশন কি করছে, অনেক জব অপরচুনিটি ক্রিয়েট করছে, এটা কি করছে, এটা হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটি, অর্থাৎ যে অসমতা, আয়ের অসমতা, ওইটাও হচ্ছে কি করছে, বৃদ্ধি করেছে। দ্যাট মিনস একটা কন্ট্রাস্টিং পয়েন্ট মেক করছি হোয়াইলের মাধ্যমে। তো হোয়াইল দিয়ে যেসব আমি অংশটা আনছি ওইটা হচ্ছে আমার কি, ডিপেন্ডেন্ট ক্লোজ। ওইটা হচ্ছে কি, ডিপেন্ডেন্ট ক্লোজ। আর এরপর হচ্ছে এই যে অংশটা আনলাম এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। সো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট দুইটা মিলে হচ্ছে আমার যে সেন্টেন্স, ওভারঅল সেন্টেন্স আসছে, ওইটা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স। যে যদিও গ্লোবালাইজেশনটা কি করছে, জব অপরচুনিটি বৃদ্ধি করেছে, এটা হচ্ছে ইনকামের যে অসমতা, আয়ের যে অসমতা, ওইটাও হচ্ছে বৃদ্ধি করছে। সো কন্ট্রাস্টিং পয়েন্ট মেক করছে এই কমপ্লেক্সের মাধ্যমে। এখন হচ্ছে আমি এটার ফলে কি হয়েছে, ইফেক্টটাও আমি নিয়ে আসছি আরেকটা অংশের মাধ্যমে, ওইটার সাথে যুক্ত করে। যেমন এটার ফলে এন্ড মেনি লো স্কিলড ওয়ার্কার্স হ্যাভ বিন লেফট আনএমপ্লয়েড, অর্থাৎ যাদের স্কিল কম তারা হচ্ছে কি, বেকার হয়ে গেছে। তো প্রথমত হচ্ছে গ্লোবালাইজেশন নিয়ে আমি কথা বলতেছি। তো গ্লোবালাইজেশন প্রথমত হচ্ছে, যদিও আমি গ্লোবালাইজেশনের পজিটিভ মাতলাম প্রথমত, যদিও হচ্ছে গ্লোবালাইজেশন জব অপরচুনিটি ক্রিয়েট করছে, এটার কারণে কি হয়েছে, যে আয়ের অসমতা ওইটা বৃদ্ধি পেয়ে গেছে। এবং এর ফলে কি হয়েছে মেনি লো স্কিলড ওয়ার্কার্স হ্যাভ বিন লেফট আনএমপ্লয়েড, বেশিরভাগ বেশিরভাগ যারা লো স্কিল ওয়ার্ক আছে, ওয়ার্কার, তারা হচ্ছে আনএমপ্লয়েড, অর্থাৎ বেকার হয়ে গেছে। তো এভাবে আমরা দুইটা আইডিয়া, মানে একটা সেন্টেন্সের মধ্যে তিনটা আইডিয়া একসাথে নিয়ে একটা সেন্টেন্স, বড় একটা সেন্টেন্স বানাইছি, ওইটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। তো এতটুকু পর্যন্ত আমরা যে বুঝলাম এটা কিভাবে নিয়ে আসলাম, বা কেন, কিভাবে এই সেন্টেন্সটা আমরা কিভাবে বানাবো, আইডিয়া গুলো আমরা কিভাবে লজিক্যালি কানেক্ট করব, এতটুকু পর্যন্ত কি কোনো কোয়েশন আছে কিনা? আচ্ছা, ফর্মুলা, যখন যখন নাম বলবো আরাফাত এন্ড সাইফুল তখন কমা বসাতে হবে। আরাফাত এন্ড সাইফুল, নাম যখন বলবেন, নাম হচ্ছে আপনি, সাপোজ আপনি তিনজনের নাম বলতেছেন, তখন হচ্ছে আপনি যেমন সাইফুল, আরাফাত বলে কমা বলে দেন আরেকজনের নাম বলবেন। আর দুজনের নাম বললে আরাফাত এন্ড সাইফুল, এখানে কমা বসবে না। শি হ্যাড টু ওয়ার্ক, এখানে টু কেন আসবে? টু হচ্ছে শি হ্যাড টু ওয়ার্ক, এটা হচ্ছে এই যে আমাদের ইনফিনিটিভ হিসেবে আসছে আর কি। ইনফিনিটিভ একটা গ্রামার একটা অংশ আছে না, ওইটা। ইউজ করাটা হার্ড, ইউজ করা হার্ড বলতে আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনার অটোমেটিকলি চলে আসবে। এখন হচ্ছে দেখতে আপনার হয়তো বা একটু কঠিন মনে হবে, বাট যখন আপনি ইউজ করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি রাইটিং এর টাস্ক লিখবেন, টাস্ক ওয়ান বা টাস্ক টু, তখন হচ্ছে আপনার জন্য মানে এটা ইউজ টু হয়ে যাবেন আপনি ওইটার সাথে। কন্ডিশন কন্ট্রাস্ট, আচ্ছা আচ্ছা, আমাদের একটা সেন্টেন্স দেখেন কাইন্ডলি। আচ্ছা দেখাবো, সমস্যা নেই, এগুলো আছে আমাদের ক্লাসে, কোনো শেষ হয় নাই। আমরা জাস্ট একটা পয়েন্ট নিয়ে আসছি, আরো অনেক পয়েন্ট আছে, এগুলো আমরা শেষ করবো, শেষ করে দিব, সমস্যা নাই। আচ্ছা সে, আচ্ছা আর কোনো কোয়েশ্চন নাই, তাহলে আমরা নেক্সট পয়েন্টে যাবো, ওইগুলো আমরা ক্লিয়ার করবো, ওইখানে সবগুলো পাবেন, সমস্যা নাই। এর পাশাপাশি হচ্ছে আমরা শেষের দিকে আমরা কিছু সেন্টেন্স দেখাবো, 10টা সেন্টেন্স যেগুলো আমরা রাইটিং এ ইউজ করবো। সো আমরা কন্টিনিউ করি, ক্লাস অনেক লম্বা হয়ে যাবে পরে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা দেখলাম হচ্ছে কিভাবে আমরা আইডিয়া গুলা কানেক্ট করব, কিভাবে আমরা আইডিয়া লজিক্যালি কানেক্ট করব। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যে এই যে কনজাংশন গুলা আনি, ওই কনজাংশন গুলা যাতে আমরা প্রপারলি আনতে পারি। কনজাংশন গুলা যেমন আমি একটা কমপ্লেক্সের সাথে আর একটা যেমন আমি যখন কমপ্লেক্স সেন্টেন্স কানেক্ট করব, তখন আমার যে অলদো, হোয়াইল বা সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলা, ওইগুলো আনবো। আর হচ্ছে যখন আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ গুলো আনবো, ওইটা হচ্ছে আমাকে কি করতে হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে যেমন এন, বাট, অর, ইয়েটস, সো ওইগুলা নিয়ে আসতে হবে। So, এগুলার ব্যবহার আমাকে প্রপারলি কি করতে হবে, জানতে হবে। যেমন আমি যদি এখানে বলি, সাপোজ এটা নিয়ে আসি,
আচ্ছা, এখানে আমি যে যেটা বললাম যে কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলা, কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং আর হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলা, আচ্ছা এটা হচ্ছে আমাদেরকে প্রপারলি এগুলো ইউজ করতে হবে একটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে। ওইগুলো ইউজ করার মাধ্যমে হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট ক্লোজ যেগুলো আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যেগুলো ওইগুলো আমরা কানেক্ট করতে পারবো। এটা আমরা এতটুকু পর্যন্ত দেখছি আমরা কোনটা কিভাবে আছে, তারপর আমি ক্লিয়ার করে দেই যাতে কোনো কোয়েশ্চেন না থাকে। ওকে, কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা আর সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা, এগুলা যদি আমরা এই যে কি বলে এটাকে কম্পাউন্ড আর কমপ্লেক্সের ক্লাস যদি করে থাকি আমরা সবাই, তাহলে আমরা আশা করি কারো কোনো কোয়েশ্চন থাকবে না। এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো হচ্ছে এগুলা হচ্ছে যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ গুলাকে কানেক্ট করে, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আসে। কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে কি কি, এই যে এন্ড, তারপর হচ্ছে কি বাট, তারপর হচ্ছে ওর, তারপর হচ্ছে কি তারপর আসছে যেমন সো, তারপর আসে ইয়েট, আর কি আসে, So ওইগুলাই হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ গুলো আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ গুলাকে কানেক্ট করে, অর্থাৎ কম্পাউন্ড। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ প্লাস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আর হচ্ছে আমরা যেটা পরবর্তীতে নিয়ে আসি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে কি কি, অলদো, বাট, অলদো বাট না সরি বাট তো কোঅর্ডিনেটিং। তো এখানে অলদো আসে, তারপর হচ্ছে হোয়াইল আসে, ইয়ে আর তারপর আসে কি ইফ, সিন্স, আনলেস, ওইগুলো আমরা গত ক্লাসে দেখছি। তো এটা গত ক্লাস করবেন ভালো করে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিই একটু সাবঅর্ডিনেটিং। তো এগুলো হচ্ছে কি কি, যেমন অলদো, তারপর হচ্ছে দো, হোয়াইল, হোয়ারেস, তারপর কি তারপর আসে যেমন ইফ, আনলেস, সো, বিকজ, এগুলাই আরো আছে যেগুলা। তো এগুলা কি করে, এগুলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ গুলোকে কানেক্ট করে। ডিপেন্ডেন্ট ক্লোজ প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, এটা হচ্ছে ভালোভাবে বুঝতে হবে, কারণ এটা আমাদেরকে যদি প্রপারলি ইউজ না করি তাহলে কমপ্লেক্স কম্পাউন্ড উল্টাপাল্টা হয়ে যাবে। উল্টাপাল্টা হলে কিন্তু আবার সেন্টেন্সটা প্রপার সেন্টেন্স হবে না, তখন সেন্টেন্স স্ট্রাকচারের যে ভেরিয়েশনটা আছে ওইটা কি হবে, নষ্ট হয়ে যাবে। তো এটার ইউজ জানতে হবে কোনটা কোন কনজাংশনটা আপনি কোন ক্ষেত্রে ইউজ করবেন। এটা আমাদের দেখানোর প্রয়োজন নাই, কারণ আমরা অলরেডি কম্পাউন্ড কমপ্লেক্সে নিয়ে আসছিলাম যখন আমরা ইন্ডিভিজুয়াল ক্লাস করছি। তারপর আমি ক্লারিফিকেশন করেছিলাম, কারণ যেহেতু আপনি দুইটা সেন্টেন্সকে একসাথে করতেছেন, তো এখানে কিছু মিস্টেক হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই এটা যাতে মিস্টেকটা না হয় এই জন্য আমি ক্লারিফাই করে দিলাম। কোঅর্ডিনেটিং কনজাংশন আমাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দুইটা কানেক্ট করার ক্ষেত্রে আসবে কি কি, এন্ড, বাট, অর, সো, ইয়েট, এগুলা। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলা অলদো, দো, হোয়াইল, হোয়ারেস, ইফ, আনলেস, এগুলা ডিপেন্ডেন্ট ক্লোজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আসবে। ওকে, এখন হচ্ছে এগুলা তো আমি এগুলার এক্সাম্পল তো আমরা এখানে দেখলাম, যেমন হোয়াইল এখানে আসছে, তারপর বিকজ, তারপর এখানে যে এন্ড আসছে কম্পাউন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কে কানেক্ট করার ক্ষেত্রে। তো এগুলার আর এক্সাম্পল আমাকে আশা করি দেখানোর প্রয়োজন পড়বে না। আচ্ছা, আরেকটা বিষয় আসতেছে, যেটা হচ্ছে আমরা আমরা তো দেখতেছি কি, আমরা হচ্ছে দেখতেছি কিভাবে আমরা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করব। তো আমরা প্রথমত দেখলাম যে আমরা কিভাবে আইডিয়া গুলাকে আমরা লজিক্যালি কানেক্ট করতে পারি, কিভাবে আমরা আইডিয়া গুলাকে লজিক্যালি কানেক্ট করতে পারি। সো এক্ষেত্রে আমরা আরো কিছু ইউজ দেখবো, যেগুলো হচ্ছে আমরা কি করতে পারি, কম্পাউন্ড কমপ্লেক্সের মাধ্যমে নিয়ে আসতে পারি। যেমন আমি যদি এখানে নিয়ে আসি, সাপোজ আমি 3 নাম্বার কি আনতে পারি,
3 নাম্বার, আমি যদি একটা সেন্টেন্সের মধ্যে সাপোজ আমি ক্লারিটি বা লেন্থ ওইগুলা মেনটেন করতে চাই, ওইগুলোর ক্ষেত্রে কি আমরা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা আনতে পারি ব্যালেন্স করার ক্ষেত্রে। সো ব্যালেন্স করার ক্ষেত্রে মূলত আমরা কম্পাউন্ড কমপ্লেক্সটা নিয়ে আসি। এক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখবো, ওয়েট। ব্যালেন্সিং কি? সেন্টেন্স লেন্থ এন্ড ক্লারিটি। সেন্টেন্স লেন্থ মানে কি? সেন্টেন্স লেন্থ মানে হচ্ছে সেন্টেন্সের যে কতটুকু লম্বা হয়েছে ওইটার লেন্থ ব্যালেন্স করার জন্য, বা ক্লারিটি সেন্টেন্সটার যে মিনিংটা আসছে ওইটা কি ক্লারিফিকেশন হচ্ছে কিনা আপনি যে বুঝাতে চাচ্ছেন। তো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে আমরা কি করি? মূলত কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে আমরা মাল্টিপল আইডিয়া যেগুলো আছে, মাল্টিপল আইডিয়াস, ওগুলো আমরা কি করি? কানেক্ট করি। মাল্টিপল মানে কি? মাল্টিপল মানে হচ্ছে একের অধিক আইডিয়া যেগুলা। So আমরা একটা সেন্টেন্সে একের অধিক অধিক আইডিয়া একসাথে কানেক্ট করে কথা বলতেছি। সো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের ক্লারিটিটা মেনটেন করতে হবে, কারণ আমি যদি একটা অংশের সাথে আরেকটা অংশ প্রপারলি কানেক্ট করতে না পারি, তাহলে কিন্তু সেন্টেন্সটা আমি মানে অন্য অর্থ চলে আসতে পারে, তখন এইটা আমাদের জন্য রং পয়েন্ট চলে আসবে। তো এটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা সেন্টেন্সের মধ্যে লেন্থ বা ক্লারিটি ওইটা যাতে মেনটেন করা শিখতে পারি। যেহেতু আমরা মাল্টিপল আইডিয়াস কানেক্ট করব, সো এটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্য, এটা ইম্পর্টেন্ট কি? এটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জানা আমরা কিভাবে ক্লারিটি, এটা ইম্পর্টেন্ট হচ্ছে, এটা ইম্পর্টেন্ট জানতে হবে যে আমরা কিভাবে, আমরা হচ্ছে কিভাবে কি করতে পারি? ক্লারিটি মেনটেন করতে পারি। ওকে, আর কি? আর হচ্ছে ওভারলোডিং। আমরা ওভারলোডিং মানে কি? যে প্রয়োজনের তুলনায় যদি আমরা অতিরিক্ত অংশ নিয়ে আসি, ওইটাই কি আমরা ওভারলোডিং হিসেবে আখ্যায়িত করতেছি। আমরা গতকালকে কমপ্লেক্স সেন্টেন্সে দেখছিলাম যে ওভারলোডিং যে বিষয়টা, ওভারলোডিং করা যাবে না। সো অ্যাভয়েড ওভারলোডিং, ওইটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, প্রথমত হচ্ছে আমরা মাল্টিপল আইডিয়াস কানেক্ট করি। এটাতে কি করি? আমরা মাল্টিপল আইডিয়াস কানেক্ট করি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে। দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে? ক্লারিটি মেনটেন করতে হবে। কারণ আমরা একটা সেন্টেন্সে 2 থেকে 3টা আইডিয়া নিয়ে আসতেছি, একটার সাথে আরেকটা যদি আমরা লজিক্যালি কানেক্ট করার ক্ষেত্রে আমরা যে আইডিয়াটা বুঝাতে চাচ্ছি, ক্লারিফিকেশন করতে চাচ্ছি, ওইটা আমরা ক্লিয়ারলি বুঝাতে হবে। তারপর হচ্ছে আমি বললাম যে একটা সেন্টেন্সকে আমি অতিরিক্ত 3 থেকে 4টা অংশ নিয়ে আসতেছি, বাট এটার কিন্তু প্রয়োজন নাই। আমি আরো ইজিলি এটাকে ছোট করে বলতে পারি। অতিরিক্ত যে আমরা ইনফরমেশন গুলো নিয়ে আসি যেগুলো আমাকে ক্লিয়ারলি কোনো অর্থ প্রকাশ করে না, ওইটা হচ্ছে আমরা ওভারলোড করে ফেলি। তো আমাদের কি করা যাবে না? ওভারলোড করা যাবে না। এখন ওইটা হচ্ছে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এখন দেখবো। আমরা পরের পেজে নিয়ে যাই। আমরা একটা জেনারেল স্টেটমেন্ট দেখি ফার্স্ট অফ অল, তারপর হচ্ছে আমরা কি করব? তারপর হচ্ছে আমরা রাইটিং এর যে কিছু এক্সাম্পল গুলো দেখবো। While the teacher was explaining the topic, the students were taking notes. The students were taking notes, and some were asking questions, and some were asking questions which made the lecture, which made the lecture interesting. ওকে, এখানে আমি একটা যে সেন্টেন্স নিলাম, এখানে দেখেন আমরা কি লিখছি? হোয়াইল দ্য টিচার ওয়াজ এক্সপ্লেনিং দ্য টপিক, যখন একজন মানে শিক্ষক হচ্ছে টপিকটা এক্সপ্লেন করতেছিল, দ্য স্টুডেন্টস ওয়ার টেকিং নোটস, ছাত্ররা হচ্ছে কি? ছাত্ররা টেকিং মানে নোট নিতেছিল, নোট করতেছিল, এন্ড সামওয়্যার আস্কিং কোয়েশনস, আরো কিছু মানুষ কি করতেছিল? আরো কিছু স্টুডেন্ট কোয়েশন আস্ক করতেছিল। আবার আমি আরেকটা অংশ নিয়ে আসছি যে হুইচ মেড দ্য লেকচার ইন্টারেস্টিং। ওকে, এখন আমি অতিরিক্ত অনেক
অংশ নিয়ে আসছি। সো এক্ষেত্রে আমাদের কি হয়েছে, সেন্টেন্সটা অতিরিক্ত লম্বা হয়ে গেছে, এখানে কিন্তু এত অংশের প্রয়োজন না। এটাকে আমরা শর্ট ওয়েতে ক্লারিফিকেশন রাখার ক্ষেত্রে আমরা আরো ইজিলি এই সেন্টেন্সটাকে বলতে পারি। যদি আমি ওই সেন্টেন্সটাকে আরেকভাবে বলি এভাবে, যে আমি বললাম যে while the teacher explained the topic, while the sorry while the teacher while the teacher explained the topic, while the teacher explained the topic, that students took notes and some asked questions to make lecture more engaging. ওকে, তো এখানে এই অংশটা দেখেন আর এই অংশটা দেখেন, এটা হচ্ছে প্রথমত আমি নিয়ে আসছি যে while the teacher was explaining the topic, the students were taking notes and some were asking questions which made the lecture interesting. সো আমরা মানে কম্পাউন্ড কমপ্লেক্স বানানোর জন্য একটা অংশ এরপর আরেকটা অংশ, আরেকটা অংশ পর আরেকটা অংশ এভাবে নিয়ে আসছি। সো এখানে আমাদের কি ক্লারিটি মেনটেন হয়েছে, আমাদের এটা ওভারলোড হয়ে গেছে। সো আমাদেরকে কম্পাউন্ড কমপ্লেক্স বানানোর ক্ষেত্রে যে আমাকে একটার পর একটা আইডিয়া নিয়েই আসতে হবে এমন না, আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার কি আইডিয়া গুলো লজিক্যালি কানেক্ট হয়েছে কিনা, আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি ওইটা কি ঠিকঠাক মতো বুঝাতে পারতেছে কিনা, ওইটার কি ক্লারিফিকেশনটা মানে ক্লারিটিটা আসতেছে কিনা, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমার লেন্থটা ঠিক আছে কিনা। কারণ আমি সেন্টেন্সটা অতিরিক্ত লম্বা হয়ে গেছে, আমাকে জানতে হবে আমি কোথায় সেন্টেন্সটা শেষ করব। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা রাইটিং সেন্টেন্স মেক করার ক্ষেত্রে। তো এখানে আমরা যদি এই সেন্টেন্সটাকে এভাবে বলি যে হোয়াইল দ্য টিচার এক্সপ্লেন দ্য টপিক, যখন টিচার টপিকটা এক্সপ্লেন করেছিল, দ্য স্টুডেন্টস টুক নোটস, স্টুডেন্ট মানে নোট নিতেছিল এবং কিছু স্টুডেন্ট কোয়েশ্চন আস্ক করতেছিল লেকচারটাকে আরো এঙ্গেজিং করার জন্য। তো আমি সিম্পল একটা হচ্ছে একটা স্টেটমেন্ট নিলাম, আমি কি নিলাম, একটা স্টেটমেন্ট নিলাম হচ্ছে এই যে এখানে while the teacher explained the topic, এখানে নিলাম আমার ডিপেন্ডেন্ট ক্লোজ, দ্য টিচার দ্য স্টুডেন্টস টুক নোটস, আরেকটা নিলাম, তিনটা ক্লোজ নিয়ে কিন্তু আমি সেন্টেন্সটা আরো সুন্দর ওয়েতে ক্লারিটি রেখে সেন্টেন্সটা শেষ করলাম। এবং এটার কিন্তু লেন্থটাও আমি একটা সুন্দর ওয়েতে রাখতে পারছি, যেটা হচ্ছে অতিরিক্ত কোনো এক্সট্রা ওভারলোড হয় নাই, আমার যে অর্থটা প্রকাশ করতে চাচ্ছিলাম ওইটার ক্লারিটি ঠিকঠাক মতো মেনটেন হয়েছে। তো আমাদেরকে সেন্টেন্স বানানোর ক্ষেত্রে অতিরিক্ত লম্বা লম্বা করতে হবে না। আমাকে সেন্টেন্স লম্বা একটা সেন্টেন্স বানাবো দ্যাটস আমি অনেক একটার পর একটা ক্লোজ একটার পর একটা ক্লোজ নিয়ে আসতেছি, বাট আমার হচ্ছে ক্লারিটি মেনটেন হচ্ছে না। তাহলে কি এটা সেন্টেন্সটা হবে, এটা কি আমি ভালো করতে যে উল্টা আরো আমি খারাপ করে চলে আসবো, সো লেখাটা নষ্ট হয়ে যাবে। সো আপনি আগে প্রপারলি হচ্ছে জানতে হবে আমি কি ঠিকঠাক মতো আমার আইডিয়াটাকে ক্লারিটি রেখে কি আমি সুন্দরভাবে বলতে পারছি কিনা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে। যদি ক্লারিটি মেনটেন করতে পারেন, সেন্টেন্সটা কখন লম্বা করতে পারেন, কতটুকু লম্বা করতে পারেন, বা কখন শেষ করতে হবে, কখন ফুল স্টপ দিতে হবে, এটা আপনি যদি জানেন তাহলে আপনার জন্য ইজি হবে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বানানো। এটা কিন্তু আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে আনতে হয়, আপনি এইটা কি করতে পারবেন না, এইটা হচ্ছে আপনি একদিনে নিয়ে আসতে পারবেন না। কি করতে পারবেন না, একদিনে নিয়ে আসতে পারবেন না, এটা আপনাকে প্র্যাকটিস করতে করতে হচ্ছে ভুল হবে, এভাবে আপনি নিয়ে আসবেন, শুদ্ধ করে নিয়ে আসবেন। এখন আমি এটা কি দেখলাম, এটা হচ্ছে আমি একটা জেনারেল স্টেটমেন্ট জেনারেল এক্সাম্পল দেখলাম। এখন যদি আমরা হচ্ছে কি করি, একটা রাইটিং এর একটা এক্সাম্পল দেখি, তাহলে আরো ইজি হবে আমাদের জন্য বোঝা। তো আমরা রাইটিং এর একটা এক্সাম্পল নিয়ে আসি। রাইট, ওকে, রাইটিং টাস্ক 2 থেকে আমরা একটা এক্সাম্পল নিয়ে আসি। সাপোজ আমি পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে কথা বলতেছি। although although public transport although public transport is effective,
is cost effective, its lack of comfort leads many to pref it often lacks compulsory. Although public transport is cost effective, its lack of comfort leads it often although public transport is cost effective, it often lacks comfort. It often lacks comfort. It often lacks comfort and some people still prefer some people still prefer private vehicles, increasing traffic congestion. Okay, although public transport is cost effective, it often lacks comfort, and some people still prefer private vehicles, increasing traffic congestion. আমি এই যে সেন্টেন্সটা লিখলাম, এইটা কি ঠিকঠাক মতো সেন্টেন্স হয়েছে কিনা, এটা কি ক্লিয়ারলি সবকিছু আমি যে আইডিয়াটা প্রকাশ করতে চাচ্ছি ওই আইডিয়াটা কি ঠিকঠাক মতো বুঝাতে পারছি কিনা, এটা কি ক্লিয়ার আছে কিনা না আনক্লিয়ার আমার আইডিয়াটা, কেউ বলতে পারবেন এটা? Although public transport is cost effective, it often lacks comfort, and some people still prefer private vehicles, increasing traffic congestion. আমি আলাদা আলাদা চারটা অংশ নিয়ে আসছি, এটা কি আমি আমার ক্লিয়ারিটি মেনটেন করতে পারছি, আমার আইডিয়াটা কি ক্লিয়ার হয়েছে কিনা কেউ বলবেন? আনক্লিয়ার, রাইট রাইট রাইট, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইজ কোস্ট ইফেক্টিভ, ইট অফেন লেক্স কমফোর্ট এন্ড সাম পিপল স্টিল প্রেফার প্রাইভেট ভেহিকেলস। আবার আমি আরেকটা অংশ নিয়ে আসছি যে ইনক্রিজিং ট্রাফিক কনজেশন। এখানে কিন্তু আমি প্রপারলি এটাকে কানেক্ট করতে পারিনি, এটা ক্লিয়ারিটি মেনটেন হয় নাই, সো ওইটা আমার আনক্লিয়ার হবে, কারণ আমি এখানে ক্লিয়ারিটি মেনটেন করতে পারিনি, একটার সাথে আরেকটা আইডিয়াটা কানেক্ট হয় নাই। সো এইভাবে লেখা যাবে না, আমাকে সেন্টেন্স বড় করতে হবে, দ্যাটস আমি অতিরিক্ত জাস্ট আনতেই আসি এমন না। আপনাকে জানতে হবে আপনি কি কখন কোনটা আনতে পারবেন, কখন কোথায় ফুল স্টপ দিতে হবে, এগুলো বুঝতে হবে। তো আপনি এই সেন্টেন্সটাকে আপনি যদি ক্লিয়ারলি লিখতে চান আপনি কিভাবে লিখতে পারেন? সাপোজ আপনি এটা লিখলেন যে অলদো, প্রথম অংশটা নিয়ে আসি কপি করেন। অলদো পাবলিক ট্রান্সপোর্ট ইজ cost effective, its lack of comfort leads many to prefer private vehicles, private vehicles. Although public transport is cost effective, its lack of comfort leads many to prefer private vehicles that increase. Although public transport is cost effective, its lack of comfort leads many to prefer private vehicles, increasing. আচ্ছা, এখানে এই অংশটা হচ্ছে এখানে সাপোজ বলি হুইচ আচ্ছা এই দুইটা অংশ দেখেন। প্রথমত হচ্ছে আমি এটা নিয়ে আমি ওকে এক মিনিট। Although public transport is cost effective, it often lacks comfort, and some people still prefer private vehicles, which increase traffic congestion.
আর এই অংশটা দেখেন, এটা হচ্ছে আমি সিম্পল বলতেছি, এখানে আমি আলাদা চারটা অংশ নিয়েছিলাম আগে। এখানে বলতেছি যে although public transport is cost effective, its lack of comfort leads many to prefer private vehicles, increasing traffic congestion. এখন কথা হচ্ছে, আমি আগে যেটা বলছিলাম যে আলাদা আলাদা চারটা অংশ নিয়ে এসেছি, যদিও হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট কোস্ট ইফেক্টিভ, এটা হচ্ছে কমফোর্ট মানে আরামদায়ক না, এবং এই কারণে হচ্ছে কিছু মানুষ প্রাইভেট ভেহিকেলস পছন্দ করে, যেটা হুইচ ইনক্রিজ ট্রাফিক কনজেশন, যেটা ট্রাফিক কনজেশন মেক করে। এই সেন্টেন্সটাকে আমি যত আরো ক্লিয়ারিটি মেনটেন করে সুন্দরভাবে লিখে আসছি কিভাবে, যে অলদো ট্রাফিক কনজেশন although public transport is cost effective, its lack of comfort leads many to prefer private vehicles, increasing traffic congestion. এখানে হচ্ছে কমা দিয়ে যে অংশটা আছে increasing traffic congestion, এটা হচ্ছে এইটারই অংশ। যেমন ইটস লেক অফ কমফোর্ট, এটা লেক অফ কমফোর্ট কি হয়, লিডস মেনি, কোথায় নিয়ে যায়, রেজাল্টটা কি। সো আমি লিডস এখান থেকে কিন্তু নিয়ে আসছি লিডস, এটা হচ্ছে একটা অংশ, যে বেশিরভাগ মানুষ প্রাইভেট ভেহিকেলস পছন্দ করে ওই আরাম না থাকার কারণে, এবং ওইটার কারণেই হচ্ছে লেক অফ কমফোর্ট লিডস ইনক্রিজিং ট্রাফিক কনজেশন। সো ওইটার একটা অংশই হচ্ছে কি ওইটা, এখানে কিন্তু সাবজেক্ট নাই ওইটা, কোনো এক্সট্রা ওভারলোড করতেছে কিনা, আমাদের যে একটা সেন্টেন্সের আইডিয়া আছে ওই আইডিয়ার সাথে ওই আইডিয়াটা আমার কি ঠিকঠাক মতো কানেক্ট হয়েছে কিনা, ওইটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সো এটা হচ্ছে আমি যদি বলি, এটাকে আমি বলতে পারি যে আনক্লিয়ার, এটা ক্লিয়ার না সেন্টেন্সটা। ওই সেন্টেন্সটা হচ্ছে কি ঠিকঠাক মতো বুঝতে পারছি আমরা, দ্যাটস হচ্ছে এটা ক্লিয়ার, এখানে এক্সট্রা কোনো অতিরিক্ত ইনফরমেশন আসে নাই, ক্লিয়ারিটি মেনটেন হয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা কি ক্লিয়ার অংশ। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরেকটা দেখি। আচ্ছা, আমি আপনাদেরকে হচ্ছে একটা এক্সাম্পল দেই, তাহলে আমি একটা ক্লিয়ার হয়ে যাব আপনারা বুঝতে পারছেন কিনা। সাপোজ আমি বললাম হচ্ছে হোয়েল হোয়েল আমি যদি কোন একটা গ্রাফের ট্রেন্ড সম্পর্কে বলি, যেমন হোয়েল, সাপোজ এখানে টপিকটা রাখলাম, হোয়েল এক্স ইনক্রিজড, হোয়েল এক্স ইনক্রিজড, ওয়াই ডিক্রিজড, ওয়াই ডিক্রিজড অ্যান্ড জেড রিমেইন কনস্ট্যান্ট। আচ্ছা, ধরেন হচ্ছে আমি তিনটা টপিক, মানে আমি রাইটিং টাস্ক ওয়ানের ট্রেন্ড নিয়ে কথা বলতেছি, তো ট্রেন্ড নিয়ে হচ্ছে এক্সট্রা আমি জাস্ট টপিক হিসেবে রাখছি আর কি। তো আপনি যে টপিক নিয়ে কথা বলতেছেন ওই টপিকটা রাখবেন। আমি বললাম একটা বাড়ছে, একটা কমছে, এবং একটা হচ্ছে কনস্ট্যান্ট রয়েছে। তো ওই কনটেক্সটে ওই ট্রেন্ডটা ফলো করে আপনারা আমাকে একটা সেন্টেন্স মেক করে দেখান, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কি এখানে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা বানানোর ক্ষেত্রে বুঝতে পারছেন কিনা। এক্স ওয়াই জেড এখানে ক্ষেত্রে আপনি আপনার যে কোনো টপিক রাখবেন, এটা সমস্যা নাই। সো এটা হচ্ছে আমরা কি বানাচ্ছি, যেমন টকিং অ্যাবাউট বা রাইটিং অ্যাবাউট ট্রেন্ডস ইন এ গ্রাফ, টাস্ক ওয়ানের ক্ষেত্রে। ওকে, সো এই টাইপের হচ্ছে একটা সেন্টেন্স আমাকে বানিয়ে দিন। আপনাদের হচ্ছে এক্স এর জায়গায় আপনাদের যে কোনো টপিক রাখেন, ওয়াই এর জায়গায় আপনার যে কোনো টপিক রাখেন, জেড এর জায়গায় হচ্ছে আপনার যে কোনো টপিক রাখেন। মানে হচ্ছে আমি তিনটা আইডিয়া নিয়ে আসলাম, একটা বাড়ছে, একটা কমছে, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট আছে, এইভাবে। আচ্ছা, আমাকে কি বলেন হচ্ছে এইটাতে একটা সেন্টেন্স বানাই দেন, এই স্ট্রাকচারে একটা সেন্টেন্স বানাই দেন তো, তাহলে বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন কিনা। এটা while x increased, y decreased and z remained constant. সো এটা কি সেন্টেন্স বানাতে পারবেন। এক্স ওয়াই জেড ওইটা হচ্ছে আমাদের কি টপিক, ওইখানে আপনি যে কোনো টপিক রাখবেন, আপনার যে কোনো একটা টপিক, ওইটা হচ্ছে
রেখে ওইটা সেন্টেন্স বানান। তো যদি না পারেন বানাইতে লিখে দিবেন, তাহলে আমি ওই টপিকে চলে যাব, অন্য টপিকে। আচ্ছা আমি বুঝতে পারছি, আমি আর চলে যাই। আচ্ছা পরের অংশে আমি চলে যাই। প্র্যাকটিস হচ্ছে তারপরে কি, সাপোজ আমি বললাম, এখানে কি বলতে পারি, সাপোজ আমি বললাম সেলস নিয়ে কথা বলতেছি, যে আমি যে কোনো সেলের পরিমাণ, যেমন মোবাইল সেল, তারপর হচ্ছে ট্যাবলেট, তারপর হচ্ছে ল্যাপটপ। আমি এখানে বলতে পারি কি, while sales of while mobile sales increased, the number of uh, tablet the number the sales of tablet decreased, and কি বাকি যেটা হচ্ছে ল্যাপটপ সেলস, যেটা ছিল ল্যাপটপ সেলস এর পরিমাণ, ওইটা হচ্ছে রিমেইন কনস্ট্যান্ট। ওইভাবে আমরা কিন্তু চাইলে বলতে পারি। সো আপনি এক্স ওয়াই জেড, এখানে আপনি আপনার যে কোনো টপিক নিতে পারেন। সো রাইটিং টাস্ক করে যদি আপনি এভাবে তিনটা আইডিয়া একসাথে একটা সেন্টেন্সে কম্পাউন্ড কমপ্লেক্সে নিয়ে আসতে চান, ওইটা এভাবে বলতে পারেন। তারপর হচ্ছে আমি যদি বলি যে রাইটিং টাস্ক টুর একটা টপিক নিয়ে এভাবে, তো আমি এভাবে বলতে পারি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে, যে although although x is beneficial although x is beneficial, it has drawbacks, and governments must address them. ওকে, যখন আমরা রাইটিং টাস্ক টুতে এভাবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো, এভাবে চাইলে আমরা কথা বলতে পারি। এটা হচ্ছে আমাদের রাইটিং টাস্ক টুর, যখন আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো টাস্ক টুতে, writing about advantage disadvantages. ওকে, যেমন আমি বললাম সাপোজ একটা টপিক নিয়ে কথা বলতেছি, টপিক নিয়ে যদিও এটা হচ্ছে বেনিফিশিয়াল, অলদো এক্স ইজ বেনিফিশিয়াল, ইট হ্যাজ ড্রব্যাকস, এটার হচ্ছে কিছু নেগেটিভ সাইডও আছে, যেটা এবং গভর্নমেন্টস মাস্ট অ্যাড্রেস দেম, গভর্নমেন্টের সরকারের উচিত কি ওইটা হচ্ছে সমাধান করা বা সলিউশন করা। তো আমরা এভাবে কিন্তু সেন্টেন্সটা বানাতে পারি। আপনি আপনার জায়গায় এক্স ওয়াই জেড এগুলোর জায়গায় আপনি আপনার যে টপিকটা দেওয়া থাকবে রাইটিং টাস্ক ওয়ান টাস্ক টুর ক্ষেত্রে, ওইটা বসিয়ে কিন্তু আপনি চাইলে আপনার হচ্ছে কি করতে পারেন, আপনার যে সেন্টেন্সটা আছে ওই সেন্টেন্সটা মেক করতে পারেন কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারে। হোয়াইল এক্স ইনক্রিজড, ওয়াই ডিক্রিজড এন্ড জেড রিমেইন কনস্ট্যান্ট। এটা রাইটিং টাস্ক ওয়ানে যখন আমরা গ্রাফ নিয়ে কথা বলবো, গ্রাফের কোনো ট্রেন্ড আমরা আলোচনা করব, যে একই সময় ওই সময়টাতে ওইটা বৃদ্ধি পাইছে, ওইটা কমছে, ওইটা কনস্ট্যান্ট ছিল। সো এই স্ট্রাকচারে বলতে পারি। আর যখন আমি রাইটিং টাস্ক টুতে আমি কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে যাব, তখন হচ্ছে আমরা এইটা কথা বলতে পারি এভাবে, although x is beneficial, it has drawbacks and governments must address them. x এর জায়গায় আপনি জাস্ট আপনার যে টপিকটা দেওয়া থাকবে, সাপোজ আমি বললাম যে স্টাডি অ্যাব্রোড, although studying abroad is beneficial, it has drawbacks and governments must address them. সো এটাতে আপনি আপনার টপিকটা বসিয়ে দিবেন, আর বাকি সেন্টেন্সটা কিন্তু সেম রাখবেন। যেমন আমি ও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের যদি আমি কনক্লুশন বলতে চাই, আমি চাইলে কনক্লুশন এই লাইনটা দিয়ে কিন্তু কনক্লুশন দিয়ে দিতে পারি, এই লাইনটা দিয়ে কিন্তু কনক্লুশন হয়ে যাবে। While environment pollution increased, carbon emission decreased, and uses of renewable energy remained constant. জি ঠিক আছে বাদান ভাই, এভাবে হবে। আচ্ছা আমরা হচ্ছে এখন কিছু কমন, কিছু যে আমি বলছিলাম লাস্টের দিকে আমরা কি দেখাবো, লাস্টের দিকে হচ্ছে আমরা 10টা কি আছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের যে স্ট্রাকচার, 10টা গুরুত্বপূর্ণ রাইটিং টাস্ক ওয়ান টাস্ক টু এর জন্য 10টা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, ওইটা আমরা দেখবো। সো এটা হচ্ছে আমরা যদি টাইপ করে দিই অনেক সময় লাগবে, দ্যাটস হচ্ছে আমি অলরেডি আগে লিখে রাখছি, এখানে আমি লিখে রাখছিলাম। সো এখান থেকে দেখে দিই, টাইপ করলে অনেক সময় নষ্ট হয়ে যাবে অতিরিক্ত। ওকে, তো রাইটিং টাস্ক 10টা গুরুত্বপূর্ণ কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে, আমরা রাইটিং টাস্ক ওয়ান থেকে 5টা রাখছি, রাইটিং টাস্ক টু থেকে হচ্ছে আমরা 5টা রাখছি।
যেগুলো আপনি চাইলে আপনার হচ্ছে যে রাইটিং এর যে এসে লিখবেন বা রাইটিং টাস্ক ওয়ানের যেগুলো লিখবেন ওইগুলোতে ইউজ করতে পারেন। যেমন প্রথমত হচ্ছে আমরা যদি দেখি রাইটিং টাস্ক ওয়ানে কজ এন্ড ইফেক্ট উইথ কম্পারিজন, যেমন আমি কারণ প্লাস ওইটার প্রভাব এবং তুলনা তিনটা যদি আমি একসাথে নিয়ে আসতে চাই তাহলে আমি কিভাবে আনবো? cause effect with comparison, যেমন while the percentages while the percentage of online shoppers increased significantly, the number of traditional shoppers declined and overall sales continued to grow. So cause effect with comparison, while the percentage of online shoppers increased significantly, the number of traditional shoppers declined and overall sales continued to grow. তো এক্ষেত্রে আমরা কি করলাম? কম্পারিজনটা করলাম কিভাবে? যখন অনলাইন শপারের যে মানে খুব মানে বেশি হারে বাড়তেছিল, ট্রেডিশনাল শপারের পরিমাণ কি হয়েছিল? খুব বেশি কম মানে কমেছিল। এন্ড ওভারঅল সেলস কন্টিনিউ টু গ্রো, মানে সব দুইটাই মিলিয়ে যে ওভারঅল সেল ওইটা হচ্ছে কন্টিনিউ হয়েছে। তো এক্ষেত্রে আমরা কি আনছি? কম্পারিজন আনছি, কম্পারিজন তুলনা করছি। দুইটা হচ্ছে তিনটের মধ্যে আমরা তুলনা করছি, একটা হচ্ছে অনলাইন শপার্স আর একটা হচ্ছে ট্রেডিশনাল শপার আর একটা হচ্ছে ওভারঅল সেলস, তিনটের মধ্যে আমরা কম্পেয়ার করছি। তারপরটা হচ্ছে কন্ট্রাস্ট এন্ড ট্রেন্ড ডেসক্রিপশন। কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত, বিপরীত কোনো কিছু আমরা বোঝানোর ক্ষেত্রে, যে although car ownership rose sharply over the decade, while the use of public transport decreased and declining remained relatively. সো যখন আমরা হচ্ছে কোনো বিপরীত কিছু বলতে চাই তখন আমরা এভাবে বলতে পারি যে although car ownership rose sharply over the decade, the use of public transport decreased and cycle remained relatively stable. আমি একটু আগে যে একটা সেন্টেন্স স্ট্রাকচার দিছিলাম যে এক্স ওয়াই জেড দিয়ে, ওই টাইপে কিন্তু ওইটাই, যে যদিও কার ওনারশিপটা কি হয়েছিল, খুব বেশি হারে বেড়েছিল লাস্ট যে দশকটা ছিল, দশকের ওভার দ্য ডিকেড, পাবলিক ট্রান্সপোর্টের পরিমাণ কমেছিল এবং সাইকেলটা স্টেবল ছিল। সো তিনটা আমি নিয়ে আসছি। এই যে আমি আগে সাপোজ আমি বলছিলাম এক্স ওয়াই জেড, এখানে কার হচ্ছে ধরেন এক্স, পাবলিক ট্রান্সপোর্টটা হচ্ছে ওয়াই, সাইক্লিংটা হচ্ছে কি জেড। তো আপনি আপনার এখানে এক্স ওয়াই জেড এর জায়গায় জাস্ট টপিকটা বসাবেন আর বাকি সব কিছু সেম রাখবেন, তাহলে কিন্তু সেন্টেন্সটা হয়ে যাচ্ছে। সো আপনি কন্ট্রাস্ট বোঝানোর ক্ষেত্রে কিন্তু এভাবে আনতে পারেন। সো এগুলো জাস্ট সেন্টেন্স স্ট্রাকচার গুলো একটু মনে রাখবেন, ওইভাবে আপনারা ইউজ করতে পারবেন। জাস্ট টপিকটা চেঞ্জ করে, টপিকটা চেঞ্জ করবেন আর সবকিছু সেম থাকবে। তারপরে যদি আমি টাইম এন্ড ডেটা ডেসক্রিপশন সময় নিয়ে বলি, যেভাবে as the data shows a significant rise in smartphone sales, tablet sales remain steady and laptops show a slight decline. So আমি ডেটাকে ডেসক্রিপশন দিচ্ছি সময়ের মাধ্যমে, যেমন as the data shows a significant rise in smartphone sales, তো ওই একটা নির্দিষ্ট সময় আমি বলতেছি, ওই সময়টাতে কি স্মার্টফোন সেল যেটা ছিল ওইটা খুব বেশি মানে একটা বেশি হারে বৃদ্ধি পেয়েছিল, এবং ওই সময়টাতে ট্যাবলেটের পরিমাণ কি হয়েছিল, স্টেডি ছিল, অর্থাৎ ধারাবাহিক হারে বাড়তেছিল। আর ল্যাপটপেরটা হচ্ছে কিছুটা কম ছিল। So, একটা সময়ের মধ্যে আমি যে ডেটা গুলো আছে ওই ডেটা গুলোর বর্ণনা দিচ্ছি, ডেটা নিয়ে আমি কি করতেছি, ডেসক্রিপশন দিতেছি। So, এইভাবে আমি সেই একটা সেন্টেন্স বানাতে পারি টাস্ক ওয়ান এর ক্ষেত্রে। তারপর হচ্ছে প্রসেস। প্রসেস মানে হচ্ছে যে প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে আর কি। ডায়াগ্রামের ক্ষেত্রে যখন আমরা তিনটা আইডিয়াকে একসাথে নিয়ে আসবো, আমি বলতে while the raw materials are transported to the factory, the production process begins and the final product is packaged for shipment. যখন হচ্ছে র মেটেরিয়াল গুলো ফ্যাক্টরিতে ট্রান্সপোর্ট মানে পৌঁছানো হয়, the production মানে উৎপাদনের প্রসেসটা যেটা ওটা হচ্ছে শুরু হয়, এবং ফাইনাল প্রোডাক্ট ইজ প্যাকেজড ফর শিপমেন্ট। ফাইনাল মানে শেষের যে উৎপাদনের জন্য প্যাকেজিং এর জন্য যে প্রোডাক্টটা ওইটা রেডি প্যাকেজ করা হয় শিপমেন্টের জন্য। তো আমরা তিনটা আইডিয়া একসাথে নিয়ে আসছি একটা সেন্টেন্সের মাধ্যমে, তিনটা আলাদা আলাদা স্টেপকে আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে নিয়ে আসছি। সো প্রসেসের ক্ষেত্রেও কিন্তু প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রেও আপনি কি করতে পারেন, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আসতে পারেন। সো আপনি দুইটা আলাদা আলাদা, যেমন আমি দুইটা তিনটা একসাথে নিয়ে আসছি এভাবে,
যখন ওইটা হচ্ছিল তখন হচ্ছিল, ওইটা হচ্ছিল, এবং ওইটা। এই এভাবে হোয়াইল, তারপর হচ্ছে এন্ড, এগুলা দিয়ে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারেন প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে। তারপর হচ্ছে কন্ডিশনাল সিচুয়েশন। কন্ডিশনাল সিচুয়েশন মানে কি? শর্তযুক্ত সিচুয়েশন। আমার প্লাস কোয়ানের ট্রেন্ডের ক্ষেত্রে আমি বললাম যে if the pollution sorry if the population continues to grow at this rate, urban housing demand will increase and rural areas will experience a decline in inhabitants. যদি পপুলেশন এভাবে এই রেটে বাড়তে থাকে, আরবান হাউজিংটা কি হবে? আরো বাড়বে। ডিমান্ড, আরবান হাউজিং এর ডিমান্ড আরো বাড়বে, এবং রুরাল এরিয়া যেগুলা, ওইগুলা কি হবে? ডিক্লাইন হয়ে যাবে। সো কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে কম্পাউন্ড কমপ্লেক্সটা নিয়ে আসতে পারি। এখন আমরা টাস্ক টুর এক্সাম্পলের ক্ষেত্রে যদি দেখি কিছু, টাস্ক টুর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে আমরা যখন ওপিনিয়নটা দেব, যেমন হচ্ছে while online education offers flexibility and accessibility, it lacks interpersonal interaction, and many students did challenging stay motivated. অর্থাৎ আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে যদি আপনি অনলাইন এডুকেশনের কথা নিয়ে এভাবে কথা বলতে চান, ওটা সুবিধা অসুবিধা মেনশন করতে চান, অথবা অপিনিয়ন এর ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে এভাবে বলতে পারেন। অপিনিয়ন এর ক্ষেত্রে আপনি আপনার অপিনিয়নটা দিচ্ছেন। তো এক্ষেত্রে আপনি তিনটা আইডিয়াকে নিয়ে আসলেন একসাথে, যে যদিও হোয়াইল অনলাইন এডুকেশন অফার্স ফ্লেক্সিবিলিটি, যদিও অনলাইনটা কি করে ফ্লেক্সিবিলিটি অফার করে, ফ্লেক্সিবিলিটি এন্ড অ্যাক্সেসিবিলিটি, ইট লেক্স ইন্টারপার্সোনাল ইন্টারাকশন। ইন্টারপার্সোনাল মানে হচ্ছে যে ফেস টু ফেস যে ইন্টারাকশন, যেটা ওইটা কি করে কমিয়ে ফেলে। এবং আরেকটা আমি আইডিয়া নিয়ে আসলাম যে মেনি স্টুডেন্টস ফাইন্ড ইট চ্যালেঞ্জিং টু স্টে মোটিভেটেড। বেশিরভাগ স্টুডেন্ট কি এটাকে ফাইন্ড ইট চ্যালেঞ্জিং, কঠিন মানে হিসেবে নেয় আর কি। তো আমি এভাবে তিনটা আইডিয়াকে কানেক্ট করার ক্ষেত্রে আমরা এই টাইপের সেন্টেন্স নিয়ে আসতে পারি রাইটিং টাস্ক টুতে। প্রবলেম সলিউশনও আমি চাইলে এভাবে বলতে পারি যে although traffic congestion has become a severe issue in urban areas, governments can reduce it by improving public transportation and companies can encourage remote working. আমরা প্রবলেম সলিউশনে যখন সাপোজ আমি একটা কনক্লুশন দিতেছি, প্রবলেম সলিউশনে আমি কনক্লুশন দিতেছি, আমি সেটা কিন্তু এই সেন্টেন্সটা ইউজ করতে পারি, জাস্ট টপিকটা চেঞ্জ করে। Although dash has become a severe issue in our dash areas, আমি জাস্ট আমার টপিকটা এখানে বসিয়ে দিব। গভর্নমেন্টস ক্যান রিডিউস ইট বাই ইমপ্রুভিং কি, যে কোনো একটা যেটা আপনি নিয়ে আসছেন আপনার আইডিয়াতে, ওইটা বসিয়ে দিবেন। সো আপনি আপনার প্রবলেম সলিউশনেও এই এসের যে একটা এই সেন্টেন্সের স্ট্রাকচারটা চাইলে ইউজ করতে পারেন, জাস্ট আপনার টপিকটা চেঞ্জ করেন। তারপর হচ্ছে আপনি কজ ইফেক্ট সলিউশন, এটার ক্ষেত্রে আবার এটাও বলতে পারেন যে সিন্স ডিফরেস্টেশন কন্ট্রিবিউটস টু ক্লাইমেট চেঞ্জ, since deforestation contributes to climate change, while wildlife habitats are destroyed and strict regulations are needed to prevent further damage. মানে আমি এখানে বললাম যে যেহেতু ডিফরেস্টেশন অর্থাৎ গাছগুলা এগুলাতে আমরা কাটি, এগুলোকে আমরা ডিফরেস্টেশন বলি, ওইটার কি হয় ক্লাইমেট চেঞ্জে কন্ট্রিবিউট করে। এর কারণে কি হয়, ওয়াইল্ড লাইফ যেটা আছে, পশু পাখির যে লাইফ যেটা, ওইটা কি হয় নষ্ট হয়ে যায়। এবং এটার কারণে আমরা জাস্ট ইফেক্টটা বললাম। এখানে প্রথমত হচ্ছে কি করলাম, কজ আনলাম, কারণ আনলাম। কেন? ডিফরেস্টেশনের কারণে কি হয়, এর এফেক্ট আনলাম আমি, যে ওয়াইল্ড লাইফ হ্যাবিটেটস আর ডিস্ট্রয়েড। এবং সাথে সাথে আমি আরেকটা সলিউশন নিয়ে আসলাম যে এন্ড স্ট্রিক্ট রেগুলেশনস আর নিডেড টু প্রিভেন্ট ফার্দার ড্যামেজ। অর্থাৎ কজ ইফেক্ট সলিউশন এই তিনটে একসাথে নিয়ে আসার ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা ইউজ করতে পারেন। কজ ইফেক্ট এন্ড সলিউশন তিনটা আমি যখন একসাথে নিয়ে আসবো, তখন আমি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স চাইলে ইউজ করতে পারি। যখন কন্ডিশন এন্ড প্রেডিকশন, কোন একটা শর্ত প্লাস কোন একটা অনুমান, যেমন আমি বললাম ইফ স্ট্রিক্টার এনভায়রনমেন্টাল পলিসিস আর নট ইমপ্লিমেন্টেড, pollution levels will continue to rise and future generations will face severe consequences. অর্থাৎ আমি একটা প্রথমত একটা শর্ত দিলাম যে যদি এটা না হয় তাহলে কি হতে পারে, এটা আমি অনুমান করলাম, প্রেডিকশন। যদি এনভায়রনমেন্টাল পলিসি যেগুলা ওইগুলো ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট না হয়, পলিউশন লেভেল কি হবে, বাড়বে। এবং এর ফলে কি হবে, ফিউচার যে জেনারেশন আছে ওইটা অনেক নেগেটিভ যে ফলাফল ওইটা ফেস করতে হবে।
তো এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে যখন হচ্ছে আমরা কন্ডিশন বা প্রেডিকশন বোঝাবো, এক্ষেত্রে আমরা দুই তিনটা আইডিয়া নিয়ে আসতে হয়, আমরা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে আসতে পারবো। এরপর যখন আমরা সাপোজ কোনো একটা কন্ট্রাস্ট, বিপরীত কোনো কিছু বোঝাচ্ছি, এর পাশাপাশি হচ্ছে আমি একটা সাজেশন এড করতে চাচ্ছি ওইটার সাথে, তখন আমি টু পার্ট কোয়েশন ক্ষেত্রে আর কি নর্মালি আমরা এগুলো আনি। Although some people believe that technology has negatively impacted communication, it has also made global connection easier. An individual must balance its use to maintain personal relationships. অর্থাৎ প্রথমত হচ্ছে আমি একটা কন্ট্রাস্টিং পয়েন্ট নিয়ে আসছি যে টেকনোলজি নিয়ে। টেকনোলজি কমিউনিকেশনটাকে যদিও প্রথমত নেগেটিভ একটা পয়েন্ট আছে, যে নেগেটিভ একটা কমিউনিকেশন বিল্ড আপ করছে, নেগেটিভ কমিউনিকেশন। ইট হ্যাজ অলসো মেড গ্লোবাল কানেকশন ইজিয়ার, এটা গ্লোবাল কানেকশনটা কি হয়েছে, আরো সহজ হয়েছে। তো আমি ফার্স্ট একটা কন্ট্রাস্টিং পয়েন্ট আনছি, পজিটিভ নেগেটিভ দুইটা মিলিয়ে। তারপর ওইটার সাথে আমি কি করছি, একটা সাজেশন দিছি যে এন্ড ইন্ডিভিজুয়ালস মাস্ট ব্যালেন্স ইউজ টু মেইনটেইন পার্সোনাল রিলেশনশিপ। প্রত্যেককে হচ্ছে এটাকে ব্যালেন্স করতে হবে পার্সোনাল রিলেশনশিপ। এটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল, আপনারা আপনার মতো করে ইউজ করবেন। কখন, যখন কন্ট্রাস্ট এবং সাজেশন এই টাইপের ক্ষেত্রে চাইলে আপনারা এই টাইপের সেন্টেন্সটা কি করতে পারেন, ইউজ করতে পারেন। এখানে আমরা কিছু বেসিক কিছু স্যাম্পল নিলাম যে কোন কোন সেন্টেন্স গুলো আমরা ইউজ করতে পারি, কোন কোন সেন্টেন্স গুলো আমরা ইউজ করতে পারি। এর পাশাপাশি কিন্তু আপনি অনেক কমপ্লেক্স কম্পাউন্ড যেগুলো সেন্টেন্সেস ওইগুলো ইউজ করতে পারবেন। এক্ষেত্রে আপনারা আপনারা জাস্ট কি করবেন, টপিকটা চেঞ্জ করে অন্যান্য যে টপিক গুলো আছে ওইগুলোতে নিয়ে আসতে পারেন। আচ্ছা, যাই হোক, কোনো কোয়েশন আছে কিনা? ভাইয়া এই স্ট্রাকচারটা পিডিএফ করে দিলে অনেক ভালো হতো, প্রিন্ট করে প্র্যাকটিসের সময় কাজে লাগাতে পারতাম। আচ্ছা, সবগুলা জাস্ট নেম চেঞ্জ করে দেবে। যে টপিকটা আপনি চেঞ্জ করবেন, টপিক চেঞ্জ করে হচ্ছে আপনি আপনার মতো করে সেন্টেন্সটা বানাতে পারবেন, আপনি সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক রাখতে পারবেন। আর হচ্ছে কি, আর আপনি হচ্ছে যে সেন্টেন্স যে টপিকটা নিয়ে নতুন টপিক, ওইটার সাথে ভার্ব বা ওইগুলো ঠিকঠাক আছে কিনা ওইগুলো একটু চেক করবেন। আর বাকি স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার আপনি সেম রাখতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, পিডিএফ আমি আমি তো হচ্ছে এগুলা ঠিকঠাক মতো যে ভালো করে লিখি নাই, যেমন একটা আরেকটার সাথে উল্টাপাল্টা অনেক কিছু লেখা হয়েছে। তো আমি সুন্দর করে লিখে পরবর্তীতে হচ্ছে পিডিএফ করে দিয়ে দিব ইনশাল্লাহ। আর চাইলে কিন্তু এটা নোট করে রাখতে পারেন, যদি এখন নোট নাও করেন পরবর্তীতে ক্লাস থেকে হচ্ছে নোট করে রাখতে পারেন। আচ্ছা, আর কি কোনো কোয়েশন আছে আজকে ক্লাস রিলেটেড? ক্লাস রিলেটেড কি কোনো কোয়েশন আছে আর? ক্লাস কি বুঝতে পারছেন ঠিকঠাক মতো? আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ওইটা হচ্ছে আবার যদি কোনো কিছু না বুঝেন ক্লাসটা রিপিট করে বুঝবেন ভালো করে। আর আমি ট্রাই করবো পিডিএফটা দিয়ে রাখার জন্য। আর এগুলা হচ্ছে আপনারা অ্যাডভান্সড, আমরা তো হচ্ছে দিন দিন হচ্ছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে অ্যাডভান্সড ক্লাসে যাচ্ছি। সো অনেকে হয়তো যারা বেসিক লেভেলে আছে অনেকের কাছে আজকে ক্লাসটা কনফিউজিং মনে হতে পারে, কারণ আমরা কম্পাউন্ড কমপ্লেক্স অনেক কিছু মিক্স করে নিয়ে আসতেছি ওইগুলা ওইগুলা। সো অনেকের কাছে কনফিউজ মনে হতে পারে। বাট আপনারা কিন্তু যত সিম্পল করবেন রাইটিং এর, আপনারা দেখবেন এই টাইপের কিন্তু অনেক সেন্টেন্স ইউজ হয়। সো আমি আপনাদের হচ্ছে দেখাচ্ছি, এখন আপনাদের যদি আপনারা প্র্যাকটিস করে মনে করেন আপনারা এটার সাথে ইউজ টু হতে পারছেন, তাহলে ওইটা ইউজ করবেন। যদি আপনারা ইউজ টু না হতে পারেন, তাহলে আপনারা যদি ইউজ করেন প্রপারলি ইউজ করতে পারবেন না। তো আপনার উপর নির্ভর করে আপনি এটা কি ঠিকঠাক মতো ইউজ করতে পারতেছেন কিনা। জাস্ট আমি ওয়েটা দেখে দিছি, এখন হচ্ছে আপনাদের কি প্র্যাকটিস করতে হবে ভালোভাবে। যদি মনে করেন আপনার সেন্টেন্সটা ঠিকঠাক মতো হচ্ছে, কোনো ভুল হচ্ছে না, তাহলে ইউজ করবেন। যদি মনে করেন আপনি পারতেছেন না ইউজ করতে, তাহলে কিন্তু আবার অনেক সময় আমি যে দেখাইলাম যে আমরা হচ্ছে ওভারলোড করে ফেলি, ওইটা হয়ে যাবে। তাহলে কিন্তু আবার অনেক প্রবলেম হবে। সো এটাও খেয়াল রাখবেন। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কি আর কোনো কোয়েশন আছে কিনা? So, যদি কোনো কোয়েশন না থাকে তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাসটা অফ করে দিব।
আর হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা তো কমপ্লেক্স সেন্টেন্স, যে এটা হচ্ছে আপনার জন্য অনেক হেল্পফুল হবে রাইটিং এর জন্য। নট অনলি ফর রাইটিং, আপনার হচ্ছে এগুলো কিন্তু আপনি যদি সিম্পল যে স্পিকিং এও কথা বলেন, তো আপনার যে ভেরিয়েশনটা আসবে অনেক ভালো ভেরিয়েশন আসবে। আপনার হচ্ছে যখন এক্সামিনার থাকবে, এক্সামিনার বুঝতে পারবে আপনার ক্যাপাবিলিটি আছে, আপনার হচ্ছে রিসোর্স আছে অনেক কিছু আপনার, তখন হচ্ছে ও মার্ক দেওয়ার ক্ষেত্রে একটু ওই পজিটিভ থিংটা আনবে, আপনাকে মার্কটা ভালোভাবে মার্ক দিবে। আচ্ছা, আমরা হচ্ছে যে কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল সেন্টেন্স ওইগুলা হচ্ছে আমরা কি করলাম, প্রত্যেকটা দেখলাম ভালোভাবে। স্পিকিং এন্ড রাইটিং আর কানেক্টেড, ইয়েস অবশ্যই। রাইটিং এ আপনি লিখবেন, স্পিকিং এ আপনি কথা বলবেন, বাট সেন্টেন্স যাতে বানাতে হবে। সো দুইটাই কানেক্টেড। এখন হচ্ছে দ্যাটস হচ্ছে আমি এটাকে রাইটিং এর পাশাপাশি স্পিকিং এও হচ্ছে বলতেছি যে এগুলো আপনার স্পিকিং এও কাজে দিবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে সিম্পল সেন্টেন্স কিভাবে আমরা এক্সপান্ড করে ওইটা জানলাম। কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে, একটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে আইডিয়া কানেক্ট করব। কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করলাম গত ক্লাসে। আজকে হচ্ছে আমরা কম্পাউন্ড কমপ্লেক্স নিয়ে করলাম। এগুলো কিন্তু অ্যাডভান্স ক্লাস, এগুলো হচ্ছে আপনি ভালোভাবে ট্রাই করবেন এগুলো অ্যাপ্লাই করার জন্য, প্র্যাকটিস করে করে। এর পাশাপাশি আমরা নেক্সট ক্লাসগুলোতে কি করব, নেক্সট ক্লাসগুলোতে আমরা কন্ডিশনালের উপর একটা ক্লাস নিব। কন্ডিশনালের উপর একটা ক্লাস নিব, যে ইফ যুক্ত সেন্টেন্স আমরা কিভাবে বানাবো, এই যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল আছে, ওইগুলো আমরা কিভাবে বানাবো। কারণ ইফ যুক্ত সেন্টেন্স কিন্তু আমাদেরকে মেক করতে হয়, তো ওইটার প্রপার একটা ইউজ দেখবো। এর পাশাপাশি হচ্ছে আমরা আর কি করব, আমরা হচ্ছে এই যে সেন্টেন্স, একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্স ট্রান্সফর্ম কিভাবে করব। যেমন একটা সেন্টেন্সটাকে আমরা তো অবশ্যই আমরা জানি যে প্যারাফ্রেজ করতে হয়, কিভাবে আমরা প্যারাফ্রেজ করতে পারি। একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স আমরা মানে মিনিং সেম রেখে আরেকটা ভেরিয়েশন কিভাবে আনতে পারি, তো ওইগুলোর উপর ক্লাস আসবে। যে রাইটিং এ অবশ্যই অ্যাডভান্সড ওয়ার্ড ইউজ করতে হবে, লেক্সিক্যাল রিসোর্স তো একটা মার্কিং ক্রাইটেরিয়া আছে রাইটিং এ। এটা হচ্ছে যদি আপনি মার্কিং ক্রাইটেরিয়া দেখেন, তো দেখবেন যে হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স নামে হচ্ছে একটা মার্কিং ক্রাইটেরিয়া আছে। সো লেক্সিক্যাল রিসোর্স তারা ডিমান্ড করে আপনি হচ্ছে অবশ্যই কিছু আনকমন ওয়ার্ড যেগুলো আছে ওইগুলো ইউজ করবেন। সো ট্রাই করবেন রাইটিং এ অ্যাডভান্সড ওয়ার্ড ইউজ করার জন্য। আচ্ছা, আর কি কোনো কোয়েশন আছে কিনা? আমরা নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে এর পরবর্তী ক্লাস যেগুলো আছে, আমরা তো কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল এগুলো শেষ করছি, কম্পাউন্ড, কমপ্লেক্স। এর পাশাপাশি এর পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে আমরা কন্ডিশনাল মেবি হবে, নয়তো অন্য কোনো একটা ক্লাস নিব, যে ট্রান্সফর্ম কিভাবে করবো সেন্টেন্সটা ওইটার উপর। সো পরবর্তী ক্লাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য, ট্রাই করবেন ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য। এখন থেকে সবগুলো ক্লাসই কিন্তু ইফেক্টিভ ক্লাস হবে। সো আপনি কিভাবে কন্ডিশনাল সেন্টেন্স মেক করবেন, কিভাবে আপনি একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সে ট্রান্সফর্ম করবেন, কিভাবে হচ্ছে আপনি একটা সেন্টেন্সকে মিনিং সেম রেখে অন্য ওয়েতে লিখতে পারবেন, তারপর হচ্ছে আপনি কিভাবে আপনার হচ্ছে রাইটিং বা স্পিকিং এর ক্ষেত্রে যে টপিক সেন্টেন্স, আমরা তো জানি টপিক সেন্টেন্স ইউজ করতে হয়, আবার হচ্ছে কি করতে হয়, ওইটাকে সাপোর্ট করার জন্য আমাদের সাপোর্টিং পয়েন্ট নিয়ে আসতে হয়। এর পাশাপাশি আমাদেরকে এক্সাম্পল দিতে হয়, আমরা কিভাবে টপিক সেন্টেন্স নিব, কিভাবে আমরা এটাকে সাপোর্টিং এ নিয়ে আসবো। এর পাশাপাশি হচ্ছে আমরা রাইটিং এর ক্ষেত্রে, স্পিকিং এর ক্ষেত্রে আমাদের কিছু যে কোহেসিভ ডিভাইস যেগুলো আমরা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করি, ওইগুলো আমি দেখিয়ে দিব। মানে ওভারঅল যা প্রয়োজন হবে একটা সেন্টেন্স বানানোর ক্ষেত্রে, আমি ট্রাই করবো সবকিছু দেখানোর জন্য। তারপর হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশনের উপরও ক্লাস হবে, একটা অর্গানাইজেশন যে ইম্পর্টেন্ট বিষয়। আপনার হচ্ছে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কিভাবে লজিক্যালি কানেক্ট করে লিখবেন, কারণ আপনি হচ্ছে একটা সেন্টেন্স এভাবে লিখছেন, আরেকটা সেন্টেন্স লিখছেন, একটার সাথে আরেকটা কানেক্টেড নাই, ওইটা কিন্তু কোহেরেন্স যে মার্কিং ক্রাইটেরিয়া আছে ওইটাতে প্রভাব ফেলে। দ্যাটস ওয়াই আপনি মার্ক কম পাবেন। তো এটা আপনার কাছে সলভ করতে হবে, ওইটার উপর আমি কিছু ক্লাস নিব, কোহেরেন্স এন্ড কোহেশনের উপর, এক থেকে দুইটা, শেষের দিকে আর কি। তো প্রত্যেকটা ক্লাসে এখন হচ্ছে আমরা যেহেতু বেসিক জেনে ফেলছি, আমাদের সেন্টেন্স বানানোর ক্ষেত্রে আমাদের যা যা লাগে আমরা সবকিছু দেখে ফেলছি। এর পাশাপাশি হচ্ছে আমরা কি করছি, আমরা এই যে সেন্টেন্স বানানোর ক্ষেত্রেও দেখে ফেলছি সিম্পল কিভাবে আমরা বড় করব, সিম্পলসটা বানাবো কিভাবে, তারপর হচ্ছে কিভাবে আমরা কমপ্লেক্স বানাবো, কিভাবে আমরা কম্পাউন্ড বানাবো, কিভাবে কমপ্লেক্স কম্পাউন্ড বানাবো, সবকিছু দেখে ফেলছি। এখন হচ্ছে আমরা রাইটিং এর ইফেক্টিভ ওয়েতে যাব, আমরা কিভাবে কন্ডিশনাল সেন্টেন্স রাইটিং এর জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই যে কিভাবে টপিক সেন্টেন্স, কিভাবে সাপোর্টিং সেন্টেন্স, কিভাবে আমরা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করব, কিভাবে আমরা হচ্ছে এই যে এটাকে কি বলে
যে লিঙ্কিং ওয়ার্ডস তো বলে ফেলছি। তারপর হচ্ছে আমরা কিভাবে কোহেরেন্স অর্থাৎ লজিক্যালি কানেক্ট করব একটার সাথে আরেকটা, ওইটাও আমরা প্রপারলি দেখবো। সো লাস্ট আগামী ক্লাস যেগুলো আসবে সবগুলো কিন্তু ইফেক্টিভ হবে রাইটিং এর জন্য। তো সবগুলো ক্লাস কন্টিনিউ করবেন। রাইটিং ইন ইংলিশ ইজ ইজি বাট স্পিকিং ইংলিশ ইজ নট মাই কাপ অফ টি। কেন? স্পিকিং আপনাকে অবশ্যই ভালো করতে হবে। স্পিকিং তো এমন না যে স্পিকিং এ কম মার্ক পাইলেও সমস্যা না, এটা তো একটা মানে ম্যান্ডেটরি পার্ট আপনার আইএলটিএস এর। সো স্পিকিং এও আপনাকে রিডিং এ, রাইটিং এ, তারপর হচ্ছে লিসনিং এ যতটুকু গুরুত্ব দিবেন, স্পিকিং এও আপনাকে সেম গুরুত্বটুকু দিতে হবে। দ্যাটস ওয়াই আপনি রাইটিং এ ইজি বলতেছেন, স্পিকিং এও ইজি করতে হবে ইংলিশটা। সো কাপ অফ টি দুইটাতেই নিতে হবে, বুঝতে পারছেন? রাইটিং ইন ইংলিশ ইজ ইজি বাট স্পিকিং ইংলিশ ইজ নট মাই কাপ অফ টি। কাপ অফ টি বানান। আচ্ছা, আর কি কোনো কোয়েশন আছে কারো? আজকের ক্লাস রিলেটেড কোনো কোয়েশন আছে? কোয়েশন থাকলে করতে পারেন, তো আমরা হচ্ছে রেকর্ডিং অফ করে দিব। তো রেকর্ডিং বড় হয়ে গেলে পরবর্তীতে ক্লাস দেখ অ্যাপ্লাই করার জন্য স্পিকিং করেন, স্পিকিং ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দিই, রেকর্ডিং অফ করে যদি আর কোয়েশন থাকে কোয়েশন নিব।